তোমার ব্যবসার কি খবর? হঠাৎ ব্যবসার কথা উঠায় তারেক অবাক হয়ে জিজ্ঞেস করলো। ব্যবসা তো ঠিকই আছে, হঠাৎ ব্যবসার কথা জিজ্ঞেস করলে কেন আম্মা? এমনই। আর সব কি খবর বলো? তারেক বুঝতে পারছে না আসমা কি ইঙ্গিত করতে চাচ্ছেন। গতকাল রাতেও তো তার মা বেটা মিলে অনেকক্ষণ আড্ডা দিল, তাহলে এখন নতুন করে কিসের খবর জানতে চাচ্ছেন তিনি? তারেক বলল, আম্মা আপনার শরীর ভালো আছে তো? প্রেশারটা কি একবার মেপে দেখবো? তুমি এত বেশি জর্দা খাও, দেখলেই ভয় লাগে। জর্দাটা এবার কমিয়ে ফেলো আম্মা। জর্দা খাউন কমাইয়া দিমু। আমার কথা পরে হইব, তোমার কথা কও এখন। কি ভাবতাছো আজকাল? আম্মা তুমি কিসের কথা জানতে চাচ্ছ? আসমা পান খিলি করে মুখে দিলেন। কিছুক্ষণ পান চিবানোর পর বললেন, দিদি যখন তোমারে কইল বিয়ার কথা ভাইবা দেখতে, তুমি ফাল দিয়া উঠলে। আম্মা সেই কথা কবেই শেষ হয়ে গেছে, আজকে আবার এই কথা তুলছো কেন? তুমি আমার কাছে যতই লুকাও রাখো না কেন, আমি সব খবরই জানি। নূপুর তোমার অফিসে আসে। তারেক এই ভয়টাই পাচ্ছিল। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, জি আম্মা, একদিন এসেছিল। হঠাৎ কইরা নূপুর আইলো কেমনে? ওর লাইগা তোমার যোগাযোগ আইছিল? না আম্মা, আমি তোমাকে বলেছিলাম তো ইন্ডিয়ার। আমারে বলছো? কবে বইলা? তুমি আমারে কিছু বইলা নাই, আর একটা মিথ্যে কথা কইলা এখন। নূপুর তোমার অফিসে একদিন আসে নাই? নূপুর তোমার অফিসে অনেক দিন আইছে। সে তো দেশে আইসা পড়েছে, তার তো এখন কোনো পিছু টান নাই। তারেক বুঝলো আসমা পারভিন ভালো মতো খোঁজখবর নিয়েই তার সঙ্গে কথা শুরু করেছেন। সে বা জড়তা কাটিয়ে বলল, জি আম্মা, নূপুর আমার অফিসে আসে। তোমার ইচ্ছাটা কও দেখি। কিসের ইচ্ছা আম্মা? নূপুরে বাসায় নিয়ে আসো। আসমার কথা শুনে তারেক চুপ করে থাকে। আসমা বললেন, আল্লাহর ইচ্ছা ছিল না বইলা একদিন তোমরা এক হইতে পারো নাই। আজকে আবার একটা সুযোগ আইছে, তুমি নূপুরে বিয়ে করো তারেক। আম্মা প্লিজ, আমি এসব কিছু ভাবছি না। নূপুর এমনিতেই আসে আমার অফিসে, অন্য কিছু না আমাদের মধ্যে। নূপুর মাইয়াটা ভালো, ওরে আমাগো সব সময় ভালো লাগতো, এখনো ভালো লাগে। ওর তো কোনো দোষ নাই। দোষ করছিল রেবা, তার অনেক লোভ। তুমি নূপুর রে লাগে কথা কও। আজকের দিন অনেক কঠিন রে বাবা, তোমার লাগে কেউ থাকবো না। পোলা মাইয়া এখন বিদেশ যাইতে চাওগা, আমি আর কয়দিন আছি। তুমি নিজের জীবনটা আবার শুরু করো তারে। এটা হয় না আম্মা, আমাদের সমাজে এসব এখনো ভালো চোখে দেখা হয় না। সমাজ তোমারে খাওয়াইবো নাকি? তুমি যখন একা হইবা, সমাজ তখন আইসা তোমার সংসার সামলাইবো। কোনটা হইব কও? আম্মা শুধু নিজের দিকটা ভাবলে কি চলে? আমার কাছে সবার আগে আমার দুইটা বাচ্চার ওদের মার জায়গাটা অন্য কাউকে চিন্তা করতে পারবো না। তাছাড়া আমাদের সমাজের সৎমায়ের চরিত্রটা কেমন এটা আমার সবাই জানি। আমি কোনোরকম জটিলতা চাই না আম্মা। তুমি পিয়া আর রনরে নিয়া ভাবো না, দিয়া জায়গা অন্য কেউ কেমনে নিব। ওগরে আমি বুঝাইয়া কমু, তুমি ওইসব নিয়া একদম চিন্তা করবা না। দরজা ঠেলে রনও ভিতরে এলো। তারেকের দিকে মোবাইল ফোন এগিয়ে দিয়ে বলল, বাবা বারবার তোমার ফোন করছে। তারেক ফোনটা হাতে নিয়ে রনও রুম থেকে বেরিয়ে গেল। তারেকে দেখলো নূপুরের মিসড কল উঠে আছে। সে ফোনটা সাইলেন্ট করতে যাবে, তখনই আবার রিং বেজে উঠল। তারেক আসমার দিকে তাকিয়ে কল কেটে দিল। আসমা জিজ্ঞেস করলো, কে ফোন করতাছে? কেউ না আম্মা, তুমি চিনবে না। নূপুর ফোন করতাছে? তারেক উত্তর দিল না। আসমা বললেন, যা কইলাম ভালো মতন চিন্তা করা দেখো। তোমার যেমন নিজের বাচ্চা চিন্তা হয়, আমারও নিজের বাচ্চার চিন্তা হয় তারেক। হঠাৎ 4 দিনের ছুটি পেয়ে পিয়া সিলেটে চলে এসেছে। আগের দিন রাতে বলে রাখায় তারেক মেয়ের এয়ার টিকিট বুক করে দিয়েছিল। পিয়া যদিও চেয়েছিল বাসে বা ট্রেনে আসতে, কিন্তু রাস্তার ঝুঁকি ঝামেলা আর নিরাপত্তার কথা চিন্তা করে তারেক মেয়েকে ওভাবে আসার পারমিশনই দেয়নি। পিয়া বাসে এসে সবার সঙ্গে দেখা করে নিজের রুমে ঢুকলো। সে যে আসছে এটা সাদকে জানায়নি। পিয়া জানালার সামনে দাঁড়িয়ে সাদকে কল করলো। সাদ ফোন রিসিভ করে বলল,
তোমার ফোন বন্ধ ছিল কেন পিয়া? কতক্ষণ ধরে ফোন করছি তুমি জানো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সরি, তুমি যে এত টেনশন করবে আমি তাকে জানতাম। ফোনে কি হয়েছিল, চার্জ শেষ? না, ফোন এরোপ্লেন মোডে ছিল, এখনই ঠিক করলাম। এরোপ্লেন মোডে কেন দিয়েছিলে? নাকি ভুল করে চাপ পড়েছে? আমি বাসায় এসেছি। বাসায় মানে? বাইরে কোথাও গিয়েছিলে? বাসায় মানে আম্বারখানায় এসেছি। ও মা, কখন গেলে? আমাকে তো একবার বললেও না। রবি সোম 2 দিন ছুটি আছে, আর কাল পরশু তো এমনিতেও ছুটি। 4 দিনের ছুটি পেয়ে ভাবলাম সবার সঙ্গে সময়টা কাটিয়ে যাই। তুমি আমাকে বললে না কেন পিয়া? আমিও চলে আসতাম। এজন্যই বলিনি আমার ছুটি আছে, তোমার তো ছুটি নেই। ছুটি নিয়ে নিতাম। তোমার চাকরির 6 মাসও হলো না, এর মধ্যেই যদি বারবার ছুটি নাও, কয়দিন পর দেখা যাবে অফিস তোমাকে একেবারে ছুটি দিয়ে দিয়েছে। আচ্ছা বাবা, আসবো না। শোনো, এখানে একটা কাণ্ড হয়েছে। কি হয়েছে? সানা তো আম্মাকে সব বলে দিয়েছে। আমাদের কথা? হুম। হায় হায়, সানা এটা কি করেছে? আমি তো আর তোমাদের বাসায় যেতেই পারবো না। আম্মা তোমাকে বাসায় যেতে বলেছে। আন্টি তোমাকে বলেছেন এই কথা? আম্মার সঙ্গে আমার এই বিষয়ে কোনো কথাই হয়নি। এবার বাসায় আসার পর আম্মা যে কি বলবে আমি শুধু সেটাই ভাবছি। সানা এই কাজটা কিভাবে করলো? আচ্ছা, আন্টি আমাকে কেন বাসায় যেতে বলেছেন? আমি কিভাবে বলবো? আম্মা তো আমাকে বলেনি, বলেছে তো সানাকে। আমি যাব না, আমি আন্টির সামনে দাঁড়াতেই পারবো না। উনি কি না কি বলবেন, আমি সব সহ্য করতে পারবো না। আম্মা তো তোমাকে অনেক আদর করে। এত বছর ধরে আমাদের বাসায় যাচ্ছ, আম্মা কি কোনোদিনও খারাপ ব্যবহার করেছে তোমার সঙ্গে? এতদিন খারাপ ব্যবহার করবে কেন? এতদিন তো আমি শুধু সানার বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু এখন তো কি? থেমে গেলে কেন? আমি কিচ্ছু জানি না। আমি তোমাদের বাসায় যেতেই পারবো না। আগে তুমি আন্টির সাথে কথা বলবে, আন্টির মনের অবস্থাটা বুঝে নাও, তারপর আমি যাব। ঠিক আছে, তোমার এখন যেতে হবে না। আমি আগে আম্মার সঙ্গে কথা বলে নেই। তবে এইটুকু নিশ্চিন্ত থেকো, আম্মা কখনোই তোমার ব্যাপারে না বলবে না। আম্মা তোমাকে খুবই পছন্দ করে। এমন নাও হতে পারে, তখন ছিল অন্য ব্যাপার। এখনো তেমনই আছে। শোনো, আমি আজকে দাদিকে তোমার কথা বলবো। দাদি কিছুদিন ধরে আমাকে সন্দেহ করছেন। অন্য কারো কাছ থেকে আমাদের কথা শোনার চাইতে আমি নিজেই দাদিকে তোমার কথা বলতে চাই। এখনই বলে ফেলবে? তোমার বাসায় যদি কোনো ঝামেলা হয়? দাদির কাছ থেকে আমি কোনো দিন কথা লুকাইনি। দাদির সঙ্গে শেয়ার না করা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। দেখো, তোমার যা ভালো মনে হয়, পরে আবার নিজেই মন খারাপ করো না। মন খারাপ হবে না, আমি জানি। কিন্তু তোমার কাছে আসতে না পেরে আমার যে মন খারাপ হয়ে গেল। এখন আর কথা বলতে পারবো না। রণ রুমে ঢুকেছে, আমি পরে কথা বলবো। রাখছি, বাই। সন্ধ্যার পর পিয়া এসে আসমার রুমে ঢুকলো। আসমা আধা শোয়া অবস্থায় তসবিহ পড়ছিলেন। নাতিকে ঢুকতে দেখে নিজের সামনেই জায়গাটা দেখিয়ে বসতে বললেন। পিয়া আসমার সামনে বসলো। আসমা পিয়ার দিকে তাকিয়ে বললেন, মনটা এত মলিন কেন দাদু? মলিন না তো, ঠিকই তো আছি। ঢাকা শহরের মাটি বাতাস ভালো না, আমার নাতনির চেহারা নষ্ট কইরা ফেলছে। আমি ঠিকই আছি দাদি। তোমাগো হোস্টেলের বুয়া রান্না খাইতে পারো? ভালো রাধে ওই বেডি? আছে মোটামুটি, যা রাধে আমরা খেয়ে ফেলি। তোমার পড়া শেষ কইরা কিন্তু তুমি আইসা পড়বা আমার কাছে। আসবো দাদি। আমি তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো প্লিজ? রাগ করুম কেন? কি হয়েছে কও? আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছি। আমি সরি দাদি। কইয়া ফেলাও বইন, এত ভয় পাইতাছো কেন? তুমি প্রমিস করো তুমি রাগ করবে না। আমি কবে তোমার লাগে রাগ করছি কও তো? তুমি আমার সোনা বইন, সব সময় সব কথা শুনছো। কত লক্ষ্মী একটা মাইয়া তুমি, তোমার লাগে রাগ করুম কি করতে? আমিও তোমারে একটা কথা কমু, তুমি কিন্তু রাগ হইবা না। কি কথা দাদি? আগে তোমার কথা কইয়া ফেলাও, আমারটা পরে কমু। আগে তোমার কথাটা বলো। তোমার কথাটা না শোনা পর্যন্ত মন শান্ত হবে না। তুমি বলো দাদি। আসমা নাতির হাত ধরে বললেন, বইন শোনো, তুমি এখন বড় হইছো, তুমি বিষয়টা বুঝবা। কি হয়েছে দাদি? বাসায় যদি একটা নতুন মানুষ আইসে তাহলে কেমন হয়? নতুন কোনো মানুষ? কেউ আসছে নাকি?
ধরো তোমার আর রনের জন্য একজন মা আইলো। মা মানে কার মা? ওইটা দাঁড়াইলা কেন? বসো, বৈশা আমার কথাটা শোনো। আসমা পিয়ার হাত ধরে বিছানায় বসালেন, তারপর বললেন, শোনো বইন, তোমার বাবা আর কত বছর বয়স হইছে কও? তারে কি সারা জীবন এমন একলা থাকবো? বাবা একা কোথায়? আমরা সবাই আছি না? তুমি আছো, চাচ্চু আছে। এইসব কি সারা জীবন একলাগে থাকবো? তুমি তো এখনই গ্যাসোগা, কয়েকদিন পর বিয়া হইলে আরো দূরে যাইবা। রনও যাইব বিদেশে, আমিও জামু মইরা। তুমি মরবে কেন? মরণ লাগবো না? 70 বছর তো পার করছি, যখন তখন ডাক আইয়া পড়বো। আমার কথা বাদ রাখো, তোমার বাবার কথা বলতাছি শোনো। দাদি একটা কথা বলো তো, বাবার বিয়ের কথা কেন আসছে? বাবা কি তোমাকে বলেছে যে বাবা বিয়ে করতে চায়? বাবা কইব কেন, আমি কইতাছি। তুমি কেন বলছো? কেন তুমি আমার বাবাকে বিয়ে দিতে চাও? পিয়ার থমথমে মুখ দেখে আসমা বললেন, আচ্ছা এখন বাবার কথা থাক, তুমি কি জানি বলতে চাইছিলা? পিয়ার প্রচন্ড বিরক্ত লাগছে। এত বিরক্ত কেন লাগছে সে নিজেও বুঝতে পারছে না। দাদির সঙ্গে কথা বলার মুডটাই নষ্ট হয়ে গেছে। দাদি ওর বাবার বিয়ের প্রসঙ্গ তোলার কারণে পিয়ারা নিজের কথা বলতে মন চাইছে না। সে বলল, আমার কোনো কথা নেই। আমার সামনে বসো, তুমি মন খারাপ কইরো না, আমার কথাটা মন দিয়ে শোনো। তার আগে কও তোমার কি কথা আইছিলা? কোনো কথা নেই দাদি, আমি যাই, আমার মাথা ব্যথা করছে, পরে এসে তোমার সঙ্গে কথা বলবো। আসমা পারভিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে পিয়া রুম থেকে বেরিয়ে গেল। আসমা বুঝতে পারছেন না পিয়া এত মন খারাপ করলো কেন। তিনি ভেবেছিলেন নাতি বড় হয়েছে, বুঝিয়ে বলে সে নিশ্চয় বাবার একাকিত্ব বুঝবে। আসমা ঠিক করলেন আপাতত এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলবেন না। কয়েকটা দিন যাক, তারপর আবার কথা বলা যাবে। পিয়া নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। আসমার রুমে নিজেকে সামলে রাখলেও এবার আর কান্না সামলাতে পারল না। হাপুস নয়নে কাঁদতে লাগলো সে। পিয়া চোখ বন্ধ করে ওর মাকে অনুভব করার চেষ্টা করছে। পিয়া ছিল মা অন্তঃপ্রাণ মেয়ে। দিয়ার মৃত্যুর পর পিয়ার অনেক দিন সময় লেগেছে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে। দিয়ার সরব উপস্থিতি এখনও দুটো রুম জুড়ে রয়ে গেছে। তারেকের রুমের আলমারির একটা যা তাকে এখনও দিয়ার কাপড় সাজানো আছে। দিয়ার সাজগোজের জিনিসপত্র ওভাবে রয়ে গেছে ড্রেসিং টেবিলের মধ্যে। পিয়ার নিজের রুমেও চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে দিয়ার স্মৃতি। দিয়া কাঁচের চুড়ি পরতে পছন্দ করত। চুড়ির আল্লা ভর্তি কাঁচের চুড়িগুলো পিয়া যত্ন করে রেখে দিয়েছে। কখনো পরতে ইচ্ছা করলে ওখান থেকে বের করে পড়ে, তারপর আবার যত্ন করে তুলে রাখে। দিয়ার পছন্দের পারফিউম যখন নিজের শরীরে স্প্রে করে, পিয়া তখন দিয়াকে অনুভব করে। ওর মনে হয় দিয়া ওর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। পিয়ার কান্নার ধমক বাড়ছে। সে কিছুতে তার মার জায়গায় অন্য কাউকে চিন্তা করতে পারছে না, কিছুতেই না। দিদি এসে আসমার রুমে ঢুকে বলল, আম্মা, আপনি কি পিয়াকে কিছু বলেছেন নাকি? কেন, কি হইছে? পিয়া কি বলছে তোমারে? না না, পিয়া আমাকে কিছু বলেনি। তখন আপনার রুম থেকে মন খারাপ করে বের হলো মেয়েটা। আমি এখন ওর রুমে গেলাম। ওকে আর চৈতিকে নিয়ে টেলারের কাছে যেতে চেয়েছিলাম। পিয়া বলল ও যাবে না, অথচ আসার পর থেকে কয়েকবার বলেছে টেলরের কাছে যাওয়ার কথা। চেহারা দেখে মনে হলো কান্নাকাটি করেছে, চোখ ফুলে আছে। আসমা চেয়ার দেখিয়ে বললেন, দিতি বসো। দিতি বসার পর আসমা কিছুক্ষণ কোনো কথা বললেন না। একসময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তুমি তারেক এর বিয়া কথা বলছিলা, মনে আছে? আপনি রাগ করার পর তো আর বলিনি আম্মা। আম্মা, একটা কথা জিজ্ঞেস করব? আপনি ভাইয়ের বিয়ের কথা শুনে রাগ করেছিলেন, কিন্তু আপনি নিপুর আপার কথা তো ঠিকই জানতে চাইলেন কয়েকবার, কেন আম্মা? দিদি, তোমারে একটা কথা বলি, কয়দিন ধইরা আমার মনটা অনেক খারাপ। কি আছে আম্মা? কেউ কিছু বলেছে আপনাকে, নাকি আপনার শরীর খারাপ লাগছে? শরীর ঠিক আছে। আমি এতদিন একভাবে চিন্তা করছি, ভাবছি তারেক বিয়া করার কি দরকার? সবাই তো আছে, সবাই আছে। বিয়া কইরেলে বাচ্চা দুটো বাপের কাছ থেইকা দূরে সরাইয়া যাইব। তুমি যখন বিয়ার কথা বললা, আমার মনে হয়েছিল তুমি মনে হয় চাও না বাচ্চারা ভালো থাকুক,
তাই সৎ মা আনার কথা বলতেছো। আম্মা, আপনি এটা ভাবলেন কি করে? আমি পিয়া আর রনুর খারাপ চাই? তখন মনে হয়েছে মনের উপর তো কারো হাত নাই, মন তো কত কিছুই ভাবতে পারে। আপনার মন খারাপ কেন বললেন না? করিম ফোন করেছিল কয়দিন আগে। করিম রে চিনছো? আমার মামাতো ভাই। গত রমজানে আমাদের এইখানে আইসা থাকলো কয়দিন। জি আম্মা, করিম মামাকে চিনি তো। উনি কেমন আছেন? করিম ভালো নাই। ওর বউটা যখন মারা গেল তখন একটা মাইয়ারও বিয়ে হই নাই। মাইয়াগো কথা চিন্তা কইরা করিম আর বিয়ে করে নাই। একবার ওর বড় বোন শামিমা আপা করিমের বিয়ের কথা বলছিল। তখন ওর 3 মাইয়া বাড়িতে অনেক অশান্তি শুরু কইরাছিল। এরপর করিম আর কখনোই বিয়ের কথা মনে আনে নাই। এখন কি করিম মামা একা থাকেন? দু মাইয়া তো আগেই বিদেশে গেছে। ছোট মাইয়াটাও গত বছর দুবাই চইলা গেছে। করিমের সঙ্গে থাকে নাই, কেউ নাই। কয়দিন একটা ছেলেরে কামে রাখছিল, ওই পোলা টাকা পয়সা নিয়া পালাইছে। এরপর থেকে একাই থাকতো। কয়দিন আগে করিম জ্বরে পড়লো, দেখার মতো কেউ নাই। শেষে এমন অবস্থা হইল যে মাথায় তুইলা দাঁড়াতেও পারে না, বেহুশ হইয়া পড়েছিল পুরো দিন। মাইয়ারা সারাদিন ফোন কইরা যখন ওরে পায় নাই তখন লোক পাঠাইয়া দরজা ভাঙাইয়া করিমরে হসপিটালে নিছে। 4 দিন হসপিটালে ছিল করিম। মনটা খারাপ হইল করিমের কথা শুইনা। এত টাকা পয়সা আছে, সব কিছুই আছে, কিন্তু মনে কোনো শান্তি নাই। ভয়ে এখন আর কোনো লোক রাখে না। আবার যদি সবকিছু নিয়া পালাই, এখন তো দেখি সবকিছুই নিয়া যাওনের সময় ময়রা রাইখা যায়। একটা তো আর এক বিপদ। করিমের কথা শুইনা আমার মনে হইল ওই সময়ে যদি সে আবার বিয়া করত, আজকে তার এমন দিন হয়তো আসতো না। করিম মামা ওনার ভাই বোন সঙ্গে থাকলে পারেন? সবাই সব কিছু পারে না রে বাবা। নিজের বাড়িতে দাপট এর সাথে থাকে, তার মর্জির মালিক সে নিজে। অন্যের বাড়িতে কি এই স্বাধীনতা আছে? মামার জন্য আপনার মন খারাপ? ওর জন্য তো মন খারাপ হইতেছে। পরশু রাতে তোমার শ্বশুরে স্বপ্নে দেখছি। স্বপ্নে উনি আমারে দোষ দিতাছে। আমি কেন তারেক রে বিয়েতে আপত্তি জানাইছি। উনি আমারে বললেন আমি তো কয়দিন পর ওনার কাছে চইলা যামু। যাওয়ার আগে যেন তারেক রে বিয়াটা দিয়া যাই। তারপর থিকা মনটা কেমন জানি আনসান আনসান করতেছে। আমি তোমারে বুঝাইয়া বলতে পারুম না। দিদি শাশুড়ির হাত ধরে পড়ল। এইসব কি কথা বলেন আপনি? আল্লাহ না করুক আপনি কেন এখন চলে যাবেন? আপনি ভাইয়াকে নিয়ে দুশ্চিন্তা করছেন দেখেই এমন স্বপ্ন দেখেছেন। আমি এখন চাই তারেকের বিয়েটা নূপুরের সাথে দিয়া দিতে। দিদি তুমি ওদের দুজন এর সাথে কথা কও। তারেক যেই লাজুক, ও কোনোদিনও নিজের মনের কথা মুখে আনে নাই। আমি ছেলেরে বলছি, সে লজ্জায় আমার সামনে স্বীকার যায় নাই। তুমি এই কাজটা করো দিদি। কথা বলতে বলতে আসমা পারভিনের গলা ধরে আসে। দিদি বুঝতে পারে শাশুড়ির মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে আছে। সে বলল, আপনি নিশ্চিন্তে থাকেন আম্মা, আমি ওনাদের দুজনের সঙ্গে কথা বলবো। নূপুর আপার আম্মা যদি কোনো ঝামেলা না করে তাহলে। সে কিসের ঝামেলা করব? তার কি আর কোমরের জোর আছে? আমার কানে সব কথা আসে। সে এখন লোক দিয়া তারেকের খোঁজ নিতেছে। আমি ওর ধান্দা বুঝাইয়া ফেলছি। ওরে নিয়া আমি কোনো চিন্তা করি নাই। তুমি তোমার মতন আগাও। জি আম্মা। আম্মা, পিয়াকে আপনি কিছু বলেছেন নাকি? আসমা বলতে গিয়েও থেমে গেলেন। তিনি জানেন পিয়াকে বুঝিয়ে বললে পিয়া ঠিক তার কথা শুনবে। পিয়ার বিষয়টি তাই তিনি নিজের কাছেই রাখলেন। দিদিকে বললেন, পিয়ারে আমি কিছুই বলি নাই। ভাই এর লাগে ঝগড়া লাগতে পারে, অন্য কিছু হইতে পারে। মনে হয় দিয়ার কথা মনে পড়ছে, তাই মন খারাপ।
বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। পিয়ার রুমে দুই ভাই বোন বিছানায় শুয়ে গল্প করছে আর বৃষ্টি দেখছে। রণ বলল, আপু, ঢাকায় এমন বৃষ্টি হয়? না, সিলেটের মতো বৃষ্টি তো কোথাও হয় নাই। ঢাকায় বৃষ্টি হয়, কিন্তু ঢাকার বৃষ্টি এত সুন্দর না। ঢাকায় তো গাছপালা অনেক কম। আপু, তোমার লেখাপড়া শেষ হতে আর কতদিন বাকি আছে? এখনো অনেক দিন বাকি আছে, 3 বছরের বেশি তো লাগবেই। আরও এতদিন? এটা কেন জিজ্ঞেস করলে রণ? তুমি যখন বাসায় আসো তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে। অন্য সময় কি ভালো লাগে না? এখানে তো সবাই আছে তোমার সঙ্গে। খারাপ তো আমার লাগে, আমি ঢাকায় একা থাকি। মাঝে মাঝে সবাইকে দেখতে ইচ্ছে করে, দাদের কাছে শুয়ে দাদের আদর নিতে ইচ্ছে করে, কিন্তু কিছুই করা হয় না। সবাই আছে, কিন্তু তারপরও তুমি থাকলে আমার অনেক ভালো লাগে। মনে হয় মা আছে আমার সাথে। পিয়া দু চোখ পানিতে ভরে উঠল রণর কথা শুনে। রণ কত হাসি খুশি থাকে সারাক্ষণ। চৈতি আর ঈশানের সঙ্গে হইহুল্লা করে বাড়ি মাথায় তুলে রাখে, অথচ সেও মায়ের অভাব ভীষণভাবে ফিল করে। দাদির কথা শোনার পর থেকে মন খারাপ তো ছিলই, এখন ওর মনটা আরও খারাপ হয়ে গেল। পিয়া চোখ মুছে উঠে বসলো, রণর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা রণ, ধরো আমাদের বাসায় নতুন একজন মানুষ এলো, সেটা তোমার কাছে কেমন লাগবে? কে আসবে আপু? যদি কেউ আসে, ধরো বাবা কাউকে নিয়ে এলো, তখন? কাকে নিয়ে আসবে সেটা তো বলছো না, তাহলে বুঝবো কিভাবে? বাবা যদি আবার বিয়ে করে তোমার কেমন লাগবে? রণ ঝট করে উঠে বসলো। কিছুক্ষণ পিয়ার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমাদের বাবা? বাবা কি বিয়ে করছে? না, করছে না। আমি তোমাকে জিজ্ঞেস করছি, যদি এমন হয় তোমার কেমন লাগবে? রণ পিয়ার হাত ধরে বলল, বাবা কি ওই আন্টিকে বিয়ে করবে আপু? কোন আন্টি? তুমি কার কথা বলছো? আমি একজন আন্টিকে দেখছি, আমার স্কুল থেকে ফেরার সময় 2 দিন দেখা হয়েছিল। আপু শোনো, বাবা যদি সত্যি বিয়ে করে তাহলে আমি তোমার সঙ্গে ঢাকায় চলে যাব। কথাটা বলেই রণ কেঁদে ফেলল। গতকাল রাতে কথা হয়েছিল আজ দুজন একসঙ্গে লাঞ্চ করবে। নুপুর 1:30টার দিকে রেস্তোরাঁ চলে এসেছিল। তারেক এলো 2:15টায়। তারেক টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, সরি, দেরি হয়ে গেল। আমি জানতাম তোমার দেরি হবে, সমস্যা নেই, বসো। তুমি জানতে আমার দেরি হবে? হুম। কিভাবে জানতে? আমি তো ঠিক সময়ে বের হয়েছিলাম। লাস্টের মোমেন্টের একজন ক্লায়েন্ট এসে হাজির হয়ে গেল। ক্লায়েন্টের তো না বলা যায় না, বুঝতেই তো পারো। আচ্ছা, তুমি এত জবাব দিয়ে করছো কেন? আমি কিছু মনে করিনি, আমি ধরে নিয়েছিলাম তোমার দেরি হবেই। এভাবে তোমার জন্য অপেক্ষা করার অভিজ্ঞতা আমার আছে। নুপুর বাঁকা হাসি হাসলো। তারেক আর কিছু না বলে অপরাধীর মতো মুখ করে বসলো। বোতলের মুখ খুলে ঠান্ডা পানি খেয়ে নিল। তারপর নুপুরের দিকে তাকিয়ে বলল, কি খাবে বলো, আগে অর্ডারটা করে দেই। তোমার কি ধারণা আমি খাবার অর্ডার না করে তোমার অপেক্ষায় বসে আছি? বাহ, খুব ভালো করেছো, আধ ঘন্টা সময় বাঁচিয়ে দিলে। তারেকের হাত দুটো ব্যাগ ছিল, ওগুলো এখন টেবিলের উপর রাখা। ব্যাগগুলো দেখি নুপুর জিজ্ঞেস করলো, ব্যাগে কি কেনাকাটা করে এলে নাকি? ও হ্যাঁ, কিনলাম একটু জিনিসপত্র। এসব করতে গিয়ে সময় খরচ হলো, এগুলো তোমার জন্য। তারেক ব্যাগ দুটো নুপুরের দিকে এগিয়ে দিল। আমার জন্য? আমার জন্য কি এনেছ? নিজেই দেখে নাও। নুপুর একটা ব্যাগ টেনে নিল। ব্যাগের ভেতর শাড়ি উকি দিচ্ছে। অন্য ব্যাগটা হাতে নিয়ে দেখলো সেখানে পারফিউম আর হ্যান্ডব্যাগ রাখা। সে হ্যান্ডব্যাগটা বের করে নেড়ে চেড়ে দেখে আবার জায়গায় রেখে দিল। তারেকের দিকে তাকিয়ে বলল, এত কিছু আনার কারণটা কি জানতে পারি? আজ তো আমার জন্মদিনও না। আজ যে তোমার জন্মদিনটা, এটা আমার খুব ভালোভাবে মনে আছে। তাহলে হঠাৎ এত উপঢৌকন কির জন্য? আমি জানতাম তোমার মনে থাকবে না। নুপুর ভ্রুকুটি করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মনে রাখার মতো কোনো উপলক্ষ কি আজকে আছে? কই, আমার তো কিছুই মনে পড়ছে না। আজকের দিন আমাদের নতুন একটা সম্পর্ক শুরু হয়েছিল। আজকের দিনে তুমি আমাকে হ্যাঁ বলেছিলে। নুপুর কিছুক্ষণ হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ তারেকের হাতটা ধরে বলল, তোমার মনে আছে এতদিন পরেও? আমিও ভেবেছিলাম আমি বোধহয় ভুলে গেছি, কিন্তু পরশুদিন কেমন করে যেন মনে পড়ে গেল আজকের দিনটা। নুপুর কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। তারেকের হাতটা ধরে নিঃশব্দে মুহূর্তটা অনুভব করতে লাগলো। তারেকও চুপ করে বসে আছে। সে দিব্যি দেখতে পাচ্ছে সেই দিনটা। সদ্য কৈশোর পেরোনো এক লাজুক মেয়ে আর তারুণ্য টকবক করতে থাকা এক ছেলে। সবার চোখে ফাঁকি দিয়ে কত লুকিয়ে চুরিয়ে দেখা করেছিল। খুব সাহস করে নুপুরকে দিয়ে জাফলং চলে এসেছিল সে।
নূপুর শুরুতে অত দূর যেতে রাজি হয়নি, কিন্তু তারেকের জেদের কাছে ওকে হার মানতেই হয়েছিল। মেয়েটা সেদিন প্রথম শাড়ি পরেছিল। একে তো প্রথম দেখা হওয়ার নার্ভাসনেস, তার উপর শাড়ি সামলাতে বেচারি গলদ ঘর্ম হয়ে উঠেছিল। আত্মীয়তার বেড়াজাল টপকে আজ তারা নতুন এক সম্পর্কে প্রবেশ করছে। শত হাজারবার দেখায় মেয়েটাকে আজ একদম অন্যরকম লাগছে, অন্যরকম সুন্দর, যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। তারেক অবাক চোখে বারবার তাকাচ্ছিল নূপুরের দিকে, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল মুহূর্তটাকে স্পেশাল করার। হঠাৎ হেসে উঠল তারেক। প্রথম দিনে তাকে আনাড়ি হাতে নূপুরের শাড়ি ঠিক করে দিতে হয়েছিল। নূপুর তারেকের হাতে মৃদু চাপ দিয়ে বলল, কোথায় হারালে? আর একা একা হাসছো কেন? তোমার কথা মনে করে হাসছি। মনে আছে তোমার প্রথম শাড়ি পরার কথাটা? এবার নূপুরও হেসে ফেলল। খুব নার্ভাস ছিলাম তো, তাই সব যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছিল। আমরা কত ছোট ছিলাম তাই না? কি করে 25-26 বছর চলে গেল। এখন মনে হচ্ছে এই তো সেদিন ঘটনাগুলো। অনেক সময় পেরিয়ে গেছে, সময় থেমে থাকে না। আমি কেমন বুড়ো হয়ে গেছি দেখো। তুমি বুড়ো হয়ে গেছো, এখনো দিব্যি বিয়ের পাত্র বলে ছাড়িয়ে দেওয়া যাবে। সত্যি বলছো? তাহলে একবার চেষ্টা করে দেখবো নাকি? নূপুর তারেকের হাতটা ছেড়ে দিয়ে বলল, 2 দিন আগে দিদির সঙ্গে ফোনে কথা হয়েছে অনেকক্ষণ। দিতির সঙ্গে কি বললো দিতি? অনেক কথাই বলল। চাচি নাকি প্রায়ই আমার কথা জানতে চায়, আরো অনেক কথা বলল। চাচি কি তোমাকে কিছু বলেছে? তারেক দীর্ঘশ্বাস ফেলল। আমার সঙ্গে আমার কথা হয়েছে। হঠাৎ করে আমার মনটা কেন ঘুরে গেল ঠিক বুঝলাম না। আম্মা চাচ্ছেন বলতে মোটামুটি জোর করছেন আমার দুজন যেন নতুন জীবন শুরু করি। আম্মা তো তোমার সব খবরই রাখেন দেখলাম। খাবার চলে আসায় কথায় ছেদ পড়ল। তারেক দুজনের প্লেটে খাবার তুলে নিল। নূপুরের দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, আমার পছন্দ বলেনি তাহলে? কিছু জিনিস ভুলে যাওয়ার ভীষণ কঠিন, চাইলেও ভোলা যায় না। তারেক খেতে খেতে জিজ্ঞেস করলো, এই যে সবাই আমাদেরকে নিয়ে নতুন করে চিন্তা করছে, তোমার কাছে বিষয়টা কেমন লাগছে? তোমার কথা বলো, তোমারটা আগে শুনি। আমি কি বলবো? সত্যি কথা যদি বলি, আমি ইদানিং তোমার কাছে থেকে দূরে থাকতে পারছি না। আমার দুজন হয়তো বিষয়টা খুব স্বীকার করছে না, কিন্তু নূপুর তুমি নিজেও জানো আমার আবারও নতুন করে নিজেদের প্রেমে পড়েছি। অথবা কে জানে, আমাদের প্রেম হয়তো কখনো শেষ হয়নি। সুপ্ত আগ্নেয়গিরির মতো সুযোগের অপেক্ষায় খাপটি মেরেছিল। সুযোগ পেয়েই নিজের চরিত্র দেখাতে শুরু করে দিয়েছে। এর পরিণতি কি হতে পারে তুমি কি ভেবেছো কখনো? সত্যি বলবো? মিথ্যে বলতে চাও? নূপুর হাসলো। আমি নিজের কোনো পরিণতির কথা ভাবিনি। কি পরিণতি হবে আমি জানিও না। আমি আজকের এই মুহূর্তটায় বাঁচতে চাই। বিশ্বাস করো, নতুনভাবে তোমাকে পেয়ে আমি প্রতিটা মুহূর্ত প্রাণ ভরে উপভোগ করছি। আমি বহু বছর পর আনন্দ নিয়ে বেঁচে থাকছি। তবে আমার দিক থেকে বিষয়টা যতটা সহজ, তোমার দিক থেকে হয়তো ততটা না। না কেন? আমার কোনো পিছুটান নেই, তোমারও কি তাই? তুমি একবার চিন্তা করে দেখো, যদি আমরা একসঙ্গে থাকার চিন্তা করি, মানে বিয়ের চিন্তা করি, প্রিয়া আর রনও কি খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারবে বিষয়টা? তারেক এক মুহূর্ত চিন্তা করে বলল, জানি না, এসব নিয়ে কখনো ওদের সঙ্গে কোনোটাই কথা হয়নি। ওদের কথা কি বলবো? আমি নিজেও ভেবেছিলাম আমি আর কখনোই বিয়ে করব না। এখন ভাবো। নূপুরের প্রশ্ন শুনে তারেক এক দৃষ্টিতে নূপুরের দিকে তাকিয়ে রইল। নূপুর বলল, এভাবে তাকিয়ে আছো কেন? উত্তর দাও। পিয়ার মেসেঞ্জারে সবুজ বাতি জ্বলতে দেখে সাপ নক করলো। এখনো জেগে আছো? রাত 2:30 বাজে, এখনো ঘুমাওনি কেন? আমার ইচ্ছে। তুমি জেগে আছো কেন? আমি তো ঘুমিয়েছিলাম। 1টা বাজে স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙলো আর অমনি লাফ দিয়ে ফেসবুকে ঢুকে যেতে হবে, তাই না? এভাবে কথা বলছো কেন? তখনও রাগ করে ফোন রেখে দিলে। আমি কোনো ভুল করেছি? আমি বলেছি এই কথা? ফোন করব? না, করবে না, চুপচাপ ঘুমাও। কি হয়েছে পিয়া? তোমার মন খারাপ কেন? বাসায় কিছু হয়েছে? না। তাহলে? বললাম তো কিছু হয়নি। কত খুশি হয়ে তুমি বাসায় এলে, অথচ এখন দেখি তোমার মন খারাপ। ভালোই হচ্ছে না। এখনো বৃষ্টি হচ্ছে? হুম। তুমি রুমে আছো? আর কোথায় থাকবো? কেউ আছে তোমার সঙ্গে?
পিয়ার দিক থেকে কোনো রিপ্লাই এলো না। সাদ পরপর নক করলেও পিয়া মেসেজ সেন্ড করলো না। বাধ্য হয়ে সাদ পিয়াকে কল করলো। পিয়া ফোন রিসিভ করে চুপ করে আছে, কোনো কথা বলছে না। সাদ বলল, কি হয়েছে প্লিজ বলো, কেন তোমার মন খারাপ? পিয়ার দিক থেকে কোনো উত্তর নেই। সাদ বলল, কি হয়েছে পিয়া? কেউ বকা দিয়েছে? কারো সঙ্গে ঝগড়া হয়েছে? রনর সঙ্গে, চৈতির সঙ্গে? কথা বলবে না? আমি চলে আসবো তোমার কাছে। আমি কিন্তু এখনই বের হয়ে যাব। স্টেশনে গিয়ে সিলেটের যে বাস পাবো সেটাতেই উঠে যাব। তুমি আসবে না খবরদার। তুমি যদি এভাবে মন খারাপ করে থাকো তাহলে আমি আসবই। তুমি আসবে না, আমি ঠিক আছি। তাহলে বলো তোমার এত মন খারাপ কেন? মাঝে মধ্যে সবারই মন খারাপ হয়, আমারও মন খারাপ হয়েছে, আলাদা কিছু হয়নি। সত্যি কিছু হয়নি তো? বললাম তো কিছু হয়নি। কোনো কিছু ছাড়াই কারো মন খারাপ হয়? এটা কেমন মন খারাপ? এমন তো আমার কখনো হয়নি। তোমার তো মা আছে, এমন মন খারাপ হবে কেন তোমার? আমার তো মা নেই, মা না থাকার কষ্ট তুমি বুঝবে কি করে? আন্টির কথা মনে পড়ছে? পিয়া এবার কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, মা কি আরো কিছুদিন বেঁচে থাকতে পারতো না? সবার মাই তো বেঁচে আছে, শুধু আমাদের মাই চলে গেছে। মা কেন চলে গেল? এখন যদি মার জায়গায় অন্য কেউ আসার চেষ্টা করে? পিয়া কথাটা শেষ করলো না। কে আসবে? কোথায় আসবে? পিয়া তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমার জীবন থেকে অন্য সব কিছু চলে যেত, সেই কষ্ট আমি সহ্য করে নিতাম। মা কেন চলে গেল? আমার নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকেই কেন চলে যেতে হলো? কয়দিন ধরে ইমনের আচরণ বড্ড অদ্ভুত ঠেকেছে দিদির কাছে। এতদিন ইমন যেমন সারাক্ষণ বিদেশ বিদেশ করে ব্যতিব্যস্ত হয়ে থাকতো, সারাক্ষণই ফোনে ভিসা পাসপোর্ট নিয়ে কথা বলতো, হঠাৎ করে সেসব বন্ধ হয়ে গেছে। মাসখানেক ধরে স্বামী স্ত্রীর মধ্যে নীরব অভিমান চলছিল। দিদি বারবার নিষেধ করার পরও কষ্টের টাকাগুলো এভাবে অন্যের হাতে তুলে দেওয়ায় দিদি ভীষণ কষ্ট পেয়েছিল। এরপর থেকে সে পারতপক্ষে ইমনের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে। কাজের কারণে সারাদিন তো বাইরে থাকতে হতো, রাতের খাবারটাও দুজনে অনেকদিন একসঙ্গে খায় না। অবশ্য ইমন বেশিরভাগ দিনই রাত করে বাড়ি ফিরত। এক সপ্তাহ হলো ইমন সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসছে। গত দুদিন তো সে বাড়ির বাইরেই যায়নি। দিদি অফিস থেকে ফিরে রুমে ঢুকে দেখলো ইমন চুপচাপ শুয়ে আছে। দিদি ব্যাগটা রেখে আয়নার সামনে এসে দাঁড়ালো। কানের দুল চুড়ি খুলে রাখার ফাঁকে আয়না দিয়ে ইমনের দিকে তাকিয়ে দেখলো ইমন এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। দিদি গয়নাগুলো ড্রয়ারে রেখে ড্রয়ারটা বন্ধ করতে গিয়ে বেশ জোরে আওয়াজ করে ফেললো। ইমন সিলিং থেকে চোখ সরিয়ে দিদির দিকে তাকালো। দিদি রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। ইমন পেছন থেকে ডাকলো, একটা কথা বলবো? দিদি থেমে গিয়ে দাঁড়ালো। ইমনের দিকে ফিরেও তাকালো না। ইমন কি কথা বলতে চায় সেটাও জানতে চাইল না। ইমন উঠে বসে বলল, বসবে কিছুক্ষণ? তোমাকে কয়টা কথা বলার ছিল, প্লিজ একটু বসো। বাবা আজ এত বিগলিত সুর! ইনিয়ে বিনিয়ে আবারও টাকা চাওয়ার ধান্দা করছে নিশ্চয়ই। দিদি বিরক্ত ভাব নিয়ে বলল, বসতে পারবো না, যা বলার তাড়াতাড়ি বলো। প্লিজ দিদি, আমি বেশি সময় নেব না। দিদি ইমনের দিকে ঘুরে চেয়ারটা টেনে বসতে চাচ্ছিল। ইমন বিছানা দেখিয়ে বলল, এখনই বসো। অনিশা দিদি বিছানা কোনায় বসে বলল, বলো কি বলবে? বাইরে যাওয়ার বিষয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম। ভিসা হয়ে গেছে নাকি? বাহ, ভালোই হয়েছে। তো কবে যাচ্ছ তুমি? ভিসা হয়নি। ভিসা হয়নি? তাহলে তোমার সুর এত নরম কেন? আমি ভাবলাম সবাইকে ছেড়ে চলে যাচ্ছ বলে বোধহয় মনটাও নরম হয়ে আছে। কদিন ধরে দৌড়ঝাঁপও কম, তাই মনে হলো ভিসা হাতে পেয়ে নিশ্চিন্ত মনে শেষের কয়টা দিন আরাম করছো। কথা শেষ করে দিদি শব্দ করে হাসলো। আমার বাইরে যাওয়া হচ্ছে না। দিদি হাসি থামিয়ে ইমনের দিকে তাকালো। বাইরে যাওয়া হচ্ছে না? এত হাঙ্গামা, এত তোড়জোড়, এত কিছুর পর বলছো বাইরে যাওয়া হচ্ছে না, মানে কি কথাটার? যার কাছে টাকা পয়সা দিয়েছিলাম ওই লোক কাজ শেষ করতে পারেনি। শেষ করতে পারিনি মানে কি? কাজ শেষ করতে বলো? তুমি তাকে বলো বিদেশ না যাওয়ার পর্যন্ত তুমি স্বস্তির নিঃশ্বাস নিতে পারছো না। তুমি ডাঙায় তোলা মাছের মতো খাচ্ছ। আমাকে কিছু বলতে হবে? আমি রিকোয়েস্ট করবো ওনাকে, ওনার ফোন নাম্বার দাও, আমি কথা বলছি। এভাবে তোমাকে ঘরে শুয়ে থাকতে দেখে ভীষণ খারাপ লাগছে। কই নাম্বারটা দাও, সত্যি আমি ওই লোকের সঙ্গে কথা বলবো। দাওনি, যত তাড়াতাড়ি পারেন তোমাকে যেন বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। ওই লোক পাঠাতে পারবে না। ও আচ্ছা, তাহলে অন্য লোককে ধরো, তোমার বন্ধুদের বলো অন্য কারোর সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। দিদি ঝাঁজের কথা
সঙ্গে কথাগুলো বলল। ওই লোক মানে সাদেক ভাই, যাকে আমি টাকা দিয়েছিলাম, উনি মারা গেছেন। দিতি এবার ভালো করে ইমনের দিকে তাকালো। ইমন বলল, পপুলু যেভাবে বলেছিল আমি সেভাবেই সব টাকা পয়সা সাদেক ভাইকে দিয়েছি। উনি 2 মাস ধরে অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন। আমার যোগাযোগ ছিল ওনার সঙ্গে। 10 তারিখ সাদেক ভাই মারা গেছেন। এখন তাহলে কি হবে? আমি ওনার ফ্যামিলির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা কি বলে? ওনার বাচ্চারা ছোট, কলেজে পড়ে। ওনার ওয়াইফ বলল তিনি এই বিষয়ে কিছুই জানেন না। ব্যবসার কোনো বিষয় নিয়ে সাদেক ভাই কখনো আলাপ করেনি। তারা এ সমস্ত টাকা পয়সার কোনো দায়িত্ব নিতে পারবেন না। আমার পাসপোর্টের কি অবস্থা তাও জানি না। মোট কত টাকা দিয়েছিলে? ইমন এই কথার উত্তর দিল না। দিতি বলল, এখন আর লুকিয়ে চুরিয়ে কি হবে? যা হওয়ার ছিল তা তো ঘটেই গেছে। টাকা যে ফেরত পাবে না সেটাও মোটামুটি নিশ্চিন্ত হয়ে গেছো। তাই বলেই ফেলো, তোমার কত টাকা গচ্ছা গেল? 8.5 লাখ টাকা। এত টাকা তোমার কাছে ছিল? কিছু টাকা লোন নিয়েছিলাম। খাঁচোমাচো করে বলল ইমন। লোনও নিয়েছিলে? এই লোন এখন কিভাবে শোধ হবে? তুমি তো চাকরিটাও ছেড়ে দিয়েছো। অবশ্য আমি চাকরির কথা কেন বলছি, তুমি তো আর চাকরি করবে না। তোমার জন্য তো এইসব ছোট্টখাটো চাকরি না, তোমার জন্য হচ্ছে ইউরো আর ডলার। তুমি কানাডা যাবে, নরওয়ে যাবে, তাই না? এইসব চাকরি তো করবে আমাদের মতো সাধারণ লোকজন। দিদির খোঁচাগুলো ইমন বেশ ভালোভাবে বুঝতে পারছিল, কিন্তু এখন সে বেকায়দায় পড়ে গেছে। এখন যে যা বলবে সবই তাকে হজম করতে হবে। ইমন দিদির হাত ধরে বলল, বড্ড ভুল হয়ে গেছে, আমি এতদিন বুঝতে পারিনি। তুমি এখনো বুঝতে পারছো না? বিপদে পড়ে গেছো দেখে তুমি এমন চেহারা করে আছো। গত কয়টা মাস ধরে তুমি যা যা করেছো সব আমার মনে আছে। তোমাকে 1000 বার বোঝানোর পরও তুমি বুঝোনি। বললাম তো আমার ভুল হয়ে গেছে। দিদি উঠে দাঁড়িয়ে ক্লান্ত ভঙ্গিতে বলল, এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তোমারটা তুমিই ভালো বুঝবে, কি করতে হবে না হবে। আমাকে এসব কথা বলো না, হাতটা ছাড়ো, আমার কাজ আছে। ইমন হাত ছাড়ল না। সে অনুনয় করে বলল, মানুষ কি ভুল করে না? ভুল কি ইচ্ছা করে করে? বললাম তো আমার ভুল হয়ে গেছে। আমি আসলে একটা ঘরের মধ্যে ছিলাম, এমন কিছু হয়ে যাবে এটা আমি কল্পনা করিনি। মানুষ ভুল করে, মানুষই তো ভুল করে। তুমি যাতে ভুল না করো তাই সবাই মিলে তোমাকে কতবার করে বুঝিয়েছি। তারপরও তুমি যদি এটাকে ভুল বলতে চাও, তোমার এই ভুলের মূল্য একটু বেশি পড়ে গেল না? তোমার কি মনে হয়? দিদি, তুমি কি আমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলবে? আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এখন তুমি যদি এমন করো আমি কোথায় যাই বলো তো? হাতটা ছাড়ো, আরও কিছুক্ষণ একা থাকো। একা থেকে সময় নিয়ে ভালো করে চিন্তা করো, তুমি কি করতে চেয়েছিলে আর কি হলো। দিদি প্লিজ একটু সহজ হও। সব কিছুর জন্য সময় লাগে, সবাই তোমার মতো তাড়াহুড়োর জীবন কাটায় না। আমাকে সময় দাও, নিজেও সময় নিয়ে চিন্তা করো। টাকা পয়সা যা নষ্ট হয়েছে তা তো হয়েছেই, বাকি জীবনটা যাতে নষ্ট না হয় তেমন কিছু যায় কি না ভেবে দেখো। তুমি এখনই কাউকে কিছু বলো না, আমি সবাইকে বুঝিয়ে বলবো। আমি কাউকে কিছু বলবো না, তোমার কথা তোমাকেই বলতে হবে। ইমনের হাতটা ছাড়িয়ে দিদি রুম থেকে বেরিয়ে গেল। তার ভীষণ ক্লান্ত লাগছে। এতগুলো টাকা এভাবে নাই হয়ে গেল চিন্তা করেই কান্না পাচ্ছে। অনেকটুকু পিছিয়ে দিল ইমন তাদেরকে। রাতের খাওয়া দাওয়া শেষ করে ডাইনিং টেবিলে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। অনেকদিন পর ছোট ছেলেকে সবার সঙ্গে একসাথে খেতে দেখে আসমা বললেন, ইমন মিয়া যে আজ সবার লাগে একসাথে খাইলা, তোমারে তো এখন দেখা যায় না। কখন আসো, কখন যাও, কোনো খোঁজ খবর পাই না। তুমি বিদেশ যাইবা কবে? ইমন আসমার কথার উত্তর না দিয়ে দিদির দিকে তাকালো। দিদি সামনের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে শাশুড়ির জন্য পান বানাতে লাগলো। আসমা বললেন, বউয়ের দিকে চাইয়া আসো কেন? কি জিগাইলাম, উত্তর দাও। ইমন উঠে দাঁড়িয়ে বলল, আম্মা, আমি একটু পরে তোমার রুমে আসছি, তোমার সঙ্গে কথা আছে। বলেই সে তার রুমে চলে গেল। আসমা প্রসঙ্গ পাল্টে বললেন, বাড়িতে একটা বিয়া শাদী হইলে কেমন হয়? চৈতি চিৎকার করে উঠল, কার বিয়ে দাদি? পিয়াপুর? আসমা হেসে বলল, হইতেও পারে,
পিয়া তো বড় হইয়া গেল, বিয়া তো দিতেই হবে। তারেক বলল, আমার মেয়ে এত তাড়াতাড়ি বিয়ে দিবে নাকি? পিয়া মাস্টার শেষ করবে, তারপর বিয়ের চিন্তা করব। আসমা বললেন। তাহলে অন্য কার বিয়া দেওয়ান যায়? পিয়া স্পষ্ট বুঝতে পারলো তার দাদি কি বলতে চাচ্ছে। অসম্ভব রাগ হলো তার। দাদির মাথায় কি বেশি রকমের সমস্যা দেখা দিয়েছে যে কখন কি বলতে হয় সেটাও ভুলে গেছে। পিয়া উঠে দাঁড়িয়ে ওর রুমের দিকে যেতে লাগলো। আসমা বললেন, বইন তুমি উঠলা কেন? আসো আসো, বসো এখানে। পিয়া আসমার কথার উত্তর না দিয়ে চলে গেল। দিতি বলল, পিয়ার আবার কি হলো? ও এমন করে চলে গেল কেন? তারেক বলল। আমি দেখছি। তারেক এসে মেয়ের রুমে ঢুকলো। পিয়া রুমে এসে শুয়ে পড়েছিল। বাবাকে ঢুকতে দেখে সে উঠে বসলো। তারেক মেয়ের সামনে দাঁড়িয়ে বলল, তুমি এভাবে চলে এলে কেন? শরীর খারাপ লাগছে? না, সবাই গল্প করছিলাম, তুমি আমার কথায় উত্তর না দিয়ে রুমে চলে এসেছো, কি হয়েছে পিয়া? কিছু হয়নি। তাহলে চলো, সবাইকে মনে করবে তুমি এভাবে চলে আসলে। কেউ কিছু মনে করবে না, তুমি যাও, আমি যাব না। তারেক চেয়ারে বসে বলল, কি হয়েছে বলো তোমায়? আমার কথা শুনে তোমার রাগ হয়েছে? আরে বাবা, নানির দাদির একটু দুট মন এমন মজা করেই। আম্মা বলে দেখি কি এখন তোমার বিয়ে দিয়ে দিচ্ছি ক্ষণক্ষণ না। পিয়া মোবাইল ঘাঁটতে লাগলো। তারেক বলল, কি হলো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি এখন ঘুমাবো। ঠিক আছে ঘুমাও, কিন্তু সেটা সবাইকে সুন্দরভাবে বলে আসতে। তুমি যাও, গল্প করো, আমি ঘুমাবো এখন। তুমি যে এত তাড়াতাড়ি কখনো ঘুমাও না, তাহলে আজকে এই সময় ঘুমাতে যাচ্ছ কেন? তোমার কিছু হয়েছে পিয়া? না, কিছু হয়নি। তাহলে তুমি এমন বিরক্ত হয়ে কথা বলছো কেন? মনে হচ্ছে কথা বলতেই চাও না। কোনো সমস্যা থাকলে বলো। বাবা তুমি যাও তো। পিয়া, এবার কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? তুমি বেয়াদবি করছো এখন। সবকিছু শুধু তুমিই করবে, আমরা কিছু করতে পারবো না, তাই না? পিয়া, ধমকে উঠলো তারেক। দুদিন ধরে দেখছি তুমি কেমন যেন কোর্স করে যাচ্ছ। কোনো সমস্যা থাকলে বলো সেটা, এভাবে মেজাব দেখাবে না, বলে দিচ্ছি। তুমি বিয়ে করছো বাবা? হঠাৎ তারেক মিয়ে গেল। মেয়ের মুখে এমন কথা শুনতে হবে সে চিন্তাই করেনি। কি হলো, উত্তর দাও। তুমি বিয়ে করছো আমি জানি। তুমি ওই আন্টিটাকে বিয়ে করেছো, তাই না বাবা? তারেক বোকার মতো পিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। তার মুখে কথা জাগাচ্ছে না। এর আগে নূপুর আরো 2বার ফোন করেছে। তৃতীয়বার ফোন আসার পর তারেক কল রিসিভ করলো। হ্যালো নূপুর। ব্যস্ত নাকি তুমি? না, বলো। আরো 2বার ফোন করলাম। আমি তো অপেক্ষায় ছিলাম তোমার ফোনের। তুমি তো কল ব্যাক করলে না, তাই ভাবলাম তুমি হয়তো ব্যস্ত। ব্যস্ত থাকলেই কি, তোমার ফোন তো রিসিভ করতাম। ফোনটা রুমে ছিল আর আমি আম্মার সঙ্গে কথা বলছিলাম। চাচি ভালো আছেন? হুম। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? না। তোমার কথা শুনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তোমার কিছু না, বাদ দাও ওসব। তুমি কি করছিলে? নানুকে ওষুধ খাইয়ে এলাম। ও, তোমাকে তো বলাই হয়নি, আমি শুক্রবারই ঢাকা যাচ্ছি। আমার ছোট খালার ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে আছে। তুমি কি একা যাচ্ছ? চাচি যাবে না? আম্মা গেলে তো নানু একা হয়ে যাবে। আমি অবশ্য আম্মাকে যেতে বলেছিলাম, কিন্তু আম্মা রাজি হলো না। যাও, আনন্দ করে আসো। এইসব অনুষ্ঠান কিন্তু অনেক মজা হয়। আজকাল সবাই সবার সঙ্গে অনেক দূরে সরে গেছে। সারা বছর তো আর কারোর সঙ্গে কারোর দেখাই হয় নাই। এইসব বিয়ে শাদী অনুষ্ঠান, এইসব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়ে যায়। একদম। তুমি কি আমাকে বলবে তোমার কি হয়েছে? বললাম তো, কিছুই হয়নি। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোমার কিছু হয়েছে। তুমি না বলতে চাইলে সেটা অন্য কথা। মনটা একটু খারাপ হয়ে আছে নূপুর। মেয়েটা আমার উপর রাগ করে ঢাকায় চলে গেছে। কে? প্রিয়া? প্রিয়া রাগ করবে কেন? কি হয়েছে? প্রিয়া আমাকে ভুল বুঝে বসে আছে। সে কার কাছে কি শুনছে আমি জানি না। ওই দিন রাতে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো আমি বিয়ে করছি কি না। তুমি বিয়ে করেছো? কাকে? মজা করো না, ভাল লাগছে না কিছু। সরি, কিন্তু প্রিয়া এমন কথা বললো কেন? নিশ্চয়ই বাসায় কোনো কথাবার্তা হয়েছে। আমারও তো তাই মনে হলো। আম্মা কিছু একটা বলেছেন প্রিয়াকে। দিদির এটা বলার কথা না, কারণ দিদি হট করে এমন কোনো কথা বলবে না যাতে আমার বাচ্চারা কষ্ট পায়। চাচি বা কেন বলবেন? তোমাকে তো আম্মার কথা বলছি। আম্মা এগুলো শুরু করেছেন। আম্মাকে তো জোর করছেন এই দিনে রাতে সবার সামনে বিয়ের কথাটা তুলতেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম হট করে না আবার তোমার নামটা বলে ফেলে। পরে প্রিয়া আমাকে সরাসরি জিজ্ঞেস করছে আমরা দুজন বিয়ে করছি নাকি।
প্রিয়া আমার কথা জানে? মানে ও কেন সরাসরি আমার কথাই বলল? সেটা বুঝতে পারছি না, কোনোভাবে হয়তো জেনেছে। প্রিয়া কি বলল? কিছু না, মন খারাপ করেছিল ঢাকা যাওয়ার আগ পর্যন্ত। আমার সঙ্গে কোনো কথা বলেনি, শুধু ঢাকা পৌঁছে ফোন করে জানালো ঠিক মতো পৌঁছে গেছে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমরা নিজেরাও তো বিয়ে নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করছি না, অন্যেরা বিষয়টাকে বিয়ে পর্যন্ত নিয়ে গেল কেন? আমি জানি না, হয়তো এটা ভাবছে আমরা দুজন তো এখন সেই আগের অবস্থায় আছি, তাই যদি দুজনকে আবার এক করে দেওয়া যায়। নূপুর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কি তোমার জীবনে নতুন করে জটিলতা সৃষ্টি করলাম? এভাবে বলছে কেন নূপুর? এখানে তোমার কোনো দোষ নাই। প্রিয়ার সঙ্গে কথা বলে ওর অভিমান ভাঙাও। মেয়ে রাগ করে চলে গেছে দেখে তোমার মনটাও ভালো নেই। দেখি কথা বলবো। দেখা দেখি কিছু নেই, মেয়ের সঙ্গে কথা বলো। এই সব ছোটখাটো বিষয় এক সময় বড় ইস্যু হয়ে দাঁড়ায়। আমরা যদি বিয়ের বড় কোনো সিদ্ধান্ত নিতাম বা ভবিষ্যতে নিয়ে, তাহলে প্রথমেই আমি আমার দুই বাচ্চার সঙ্গে কথা বলতাম। ওরা দুজনেই অভিমানী, ওরা খুব বেশি মা ঘেঁষা ছিল বলেই নিজেদের কষ্টগুলো অন্য কারোর সঙ্গে শেয়ার করে না। যতটুকু যা বলার নেই দুজনে নিজেদের মধ্যে বলাবলি করে, মাঝের মধ্যে অবশ্যই আমাকে বলে। আর এই কারণে অন্য কারোর থেকে এভাবে বিয়ের কথা শুনে মোটেও বেশি কষ্ট পেয়েছে। তোমার ওকে তখনই বুঝিয়ে বলা উচিত ছিল। প্রিয়া প্রসঙ্গটা নিয়ে এতটাই আচমকা কথা বলেছে যে আমি নিজেকে অপ্রস্তুত হেরে গেছি। ঠিক আছে, আমি এখন রাখছি, তুমি মেয়ের সঙ্গে কথা বলো, মান অভিমান দূর করো। সাদ প্রিয়ার জন্য রেস্তোরাঁয় অপেক্ষা করছিল। প্রিয়া ক্লাস শেষ করে ওখানে চলে এলো। টেবিলের উপর ব্যাগটা নামিয়ে রেখে সাদের মুখোমুখি চেয়ারে বসে বলল, সরি, দেরি করে ফেললাম। কয়টা প্রিন্ট নেওয়ার দরকার ছিল, তাই দেরি হয়েছে। সমস্যা নেই, কি খাবে বলো, অর্ডারটা করে আসি। চকলেট স্মুদি খাবো, আর কিছু খাবো না। সাদ অর্ডার করে এসে বলল। প্রিয়া বলল, কালকে কতক্ষণ ট্রেনিং তোমার? সারাদিন চলবে। কেন? এমনি। সাদ প্রিয়ার হাত ধরে বলল, পিয়া, তুমি কি আমাকে বলবে তোমার কি হয়েছে? বললামই তো কিছু হয়নি, বারবার একই প্রশ্ন কেন করো? পিয়া প্লিজ এভাবে কথা বলো না। আজ কয়টা দিন ধরে তুমি আমার সঙ্গে ভালো মতো কথা বলছো না। আমি অস্থির হয়েছিলাম কখন ঢাকায় আসবো আর কখন তোমার সঙ্গে মুখোমুখি কথা বলবো। আমি কি কোনো ভুল করেছি? আমার ভুল হয়ে থাকলে বলো, মনের মধ্যে নিয়ে বসে থাকলে তো আমি বুঝতে পারবো না। প্রিয়া সাদের কথার উত্তর দিল না। সে মাথা নিচু করে বসে আছে। সাদ বলল, কথা বলো পিয়া। আমি কাজের মধ্যে থাকি ঠিকই, কিন্তু সারাক্ষণ তোমার টেনশন মাথায় ঘুরতে থাকে। তুমি এমন আচরণ করলে আমি ভালো থাকি না, তুমি খুব ভালোভাবে এটা জানো। প্রিয়া সাদের দিকে তাকিয়ে বলল, আমার বাবা আবার বিয়ে করবে। সাদ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আঙ্কেল বিয়ে করছে? কবে? কথাটা বলেই সাদ হেসে ফেলল। তুমি হাসছো? তুমি মজা পাচ্ছ? আমার বাবা বিয়ে করছে, এটা তোমার কাছে খুব হাসির কোনো ঘটনা মনে হচ্ছে? আরে না না, হাসির ঘটনা হবে কেন? আমি তো শুনে খুশি হলাম, মানে ভালো লাগলো অনেক। তুমি খুব খুশি হয়েছো? আমার কথা বাদ দাও, তোমার মন খারাপ কেন? আঙ্কেল বিয়ে করছেন, এটার জন্যই কি তোমার মন খারাপ? আমি জানি না, বাবার বিয়ের কথা শোনার পর থেকেই আমার যে কেমন লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। তুমি বুঝতে পারছো না, বুঝলে তুমি হাসতে না। পিয়া, আমি সত্যি খুশি হয়েছি। এভাবে তাকেও না, আমার কথাটা আগে শোনো। অবশ্যই তোমার মন খারাপ হবে। তোমার জায়গায় আমি থাকলে আমারও মন খারাপ হতো, কারণ আমার মার জায়গায় হুট করে আমি অন্য কাউকে কল্পনা করতে পারতাম না। আমি পারছি না, আমি কিছুতেই চিন্তা করতে পারছি না আমার মার জায়গায় অন্য কেউ থাকবে। বাবা আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। এটা হয়তো কোনো সন্তানই মানতে পারে না, কিন্তু একটা কথা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো প্রিয়া, আঙ্কেলের জীবনটা কি এভাবেই কাটবে? তুমি রণ, তোমরা দুজন কি সারা জীবন ওনার সঙ্গে থাকবে? থাকা সম্ভব বলো? আমি জানি না, আমি কিছু ভাবতে গেলেই শুধু মার মুখটা মনে পড়ছে, আর আমি তারপর আর কিছু ভাবতে পারছি না। তুমি জিনিসটাকে একটু অন্যভাবে ভেবে দেখো, দেখবে তখন আর বিষয়টা এতটা খারাপ মনে হবে না। আমি সত্যি অন্য কিছু ভাবতে পারছি না। আমি জানি মাকে ছাড়া বাবা ভীষণ লোনলি ফিল করে। আমি চাই বাবা ভালো থাকুক, কিন্তু আমি জানি না এই কথাটা কেন আমি মানতে পারছি না। বাবা তো কথাটা আমাকে সরাসরি বলতে পারতো। বাবার সঙ্গে আমার সব রকম কথা হয়, বাবা আমাকে না বলে কথাটা দাদিকে দিয়ে কেন বলতে গেল? আঙ্কেল হয়তো সংকোচ বোধ করছিল। তুমি বললে না কবে বিয়ে? আমি কিছুই জানি না।
আমি বাবার সঙ্গে কথা বলছি না। বাবা প্রতিদিনই একবার করে ফোন দেয়, আমি দু একটা কথা বলে ফোন রেখে দেই। তোমার এমন ব্যবহারে উনিও কিন্তু কষ্ট পাচ্ছেন। তুমি এখনই বললে তুমি চাও আঙ্কেল ভালো থাকুক, অথচ তুমি ওনাকে কষ্ট দিচ্ছ। আমি ইচ্ছে করে কোনো কিছু করছি না, আমার মধ্যে একটা ভয় কাজ করছে, মার মতো যদি বাবাও হারিয়ে যায় আমাদের দুজনের জীবন থেকে। বেশি বেশি বাংলা সিনেমা দেখছো নাকি আজকাল? পিয়া রাগ হয়ে গেল। তোমার কি আমার সব কথাকেই ফাজলামো মনে হচ্ছে? সৎ মা কেমন হয় তুমি নিজে জানো না? নাটক সিনেমার গল্পগুলো মানুষের জীবনের গল্পই হয়, বুঝতে পেরেছো? সাদ হতাশ সুরে বলল। আমি ওভাবে বলিনি পিয়া, তুমি তো এখন আমাকেই ভুল বুঝতে শুরু করেছো। সাদ উঠে গিয়ে খাবারের ট্রে নিয়ে এসে টেবিলে রাখলো। সেদিকে তাকিয়ে পিয়া আরো রাগ হয়ে গেল। এত কিছু কেন এনেছো? আমি তো বললামই শুধু স্মুদি খাবো। তুমি ইদানিং শুধু নিজেকে নিয়েই ভাবছো। মানে হচ্ছে এই যে আঙ্কেলের বিষয়টাই দেখো, এখানে তুমি তোমার দিকটাই ভাবলে। নতুনভাবে জীবন শুরু করলে যে আঙ্কেল ভালো থাকতে পারেন, এটা একবারও ভাবছো না? এটার সাথে খাবারের কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। এই যে আমি আজ সারাদিন না খেয়ে আছি, তুমি কি একবারও জানতে চেয়েছো আমি কি খাবো, কিংবা আমি কিছু খেয়েছি কিনা? তুমি সারাদিন কিছু খাওনি, কেন খাওনি? খেতে ইচ্ছে করেনি, এই নাও তোমার স্মুদি। তুমি ইচ্ছা করলে আমার এখান থেকেও খেতে পারো। পিয়া হাত বাড়িয়ে গ্লাসটা নিল। সাদ বলল, পিয়া একটা কথা বলবো? বলো। এখান থেকে ফিরে গিয়ে ফোন করে আঙ্কেলকে সরি বলবে। আমি কেন সরি বলবো? আমি কি দোষ করেছি? তুমি কোনো দোষ করনি, কিন্তু তুমি ওনার সঙ্গে কথা না বলে ওনাকে যে কষ্টটুকু দিচ্ছ সেটার জন্য সরি বলবে। পিয়া চুপ করে বসে আছে, মনে হচ্ছে সে সাদের কথা শুনতে পাচ্ছে না। সাদ বলল, এখন যদি আঙ্কেল আমাদের রিলেশনের ব্যাপারে জানতে পারেন আর তারপর আমাকে মানতে না চান, তখন তোমার কেমন লাগবে? দুটো কি এক বিষয় হলো? এত কঠিন করে জীবনকে দেখো না, ভালোবাসো আর ভালোবাসতে দাও। শুরুতেই কেন ধরে নিচ্ছ যা কিছু ঘটবে তার সবই খারাপ হবে? আমি আমার মার জায়গায় অন্য কাউকে ভাবতে পারছি না, আমি চেষ্টা করেও পারছি না। চেষ্টা করতে হবে না, কয়দিন চেষ্টা করা বাদ দাও, সময় নাও। সময় নিয়ে একবার ভাবো, যাদেরকে আমরা ভালোবাসি, আমরা চাই তারা ভালো থাকুক। তুমি যখন চাইবে আঙ্কেল ভালো থাকুক, তখন দেখবে তোমার কোনো কিছু নিয়ে চেষ্টা করতে হবে না, মন থেকেই অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। তুমি তো বড় হয়েছো পিয়া, একটু সময় নাও, তারপর আবার চিন্তা করো। তখন দেখবে এখনকার মতো এতটা কষ্ট লাগবে না। কাজের খালা না আসায় পিয়াদের ফ্ল্যাটের সবাই মিলে আজকে রান্না করছে। মাঝে মধ্যে যখন খালা ফাঁকি দেয় তখন সবারই ভীষণ বিরক্ত লাগে, কিন্তু আজ ওরা সবাই পিকনিকের মুডে আছে। একে তো ঐশীর জন্মদিন, তার উপর আজ ওদের কারোরই ক্লাস নেই, তাই সকাল থেকে ওরা ঐশীর জন্মদিনটাকে পালন করার জন্য নানা রকম প্ল্যান করছে। প্রথমে ঠিক করা হয়েছিল দুপুরে সবাই মিলে মোগল মহলে খেতে যাবে, কিন্তু মরিয়ম বলল সে গত সপ্তাহে কাঁচি রান্না শিখেছে এবং রান্না করেছেও, তাই দুপুরে বাইরে খাওয়ার প্ল্যান বাতিল করে কাচ্চি রান্নার জোগাড় যন্ত্র শুরু করেছে তারা। দারোয়ান চাচাকে দিয়ে খাসির মাংস, বাসমতি চাল ও অন্যান্য উপকরণ আনানো হলো। পিয়া আর মিম রান্নার কাজে তেমন পারদর্শী না হলেও মরিয়মের পাকা রাঁধুনি মূলত আচরণ দেখে তারা দুজনও সাহস করে রান্নায় লেগে পড়েছে। ঐশীকে আজ কোনো কাজ করতে দেওয়া হবে না। ঐশী চেয়ারে বসে ওদের কাজ দেখতে দেখতে বলল, আমি একটা জিনিস জানি, তোমার কি জানো? মিম উৎসুক হয়ে বলল, কোন জিনিসটা ঐশী আপু? মিল্টনের ভাইরাল ভিডিওটা? ঐশী হাসলো, আরে না, মিলটা না, আমাদের চারজনের মধ্যে একজন কথা বলছি। মিম জিজ্ঞেস করলো, কার কথা? কার কি হয়েছে? তোমরা কি সত্যি জানো? কি পিয়া, বলনি কাউকে তোমরা ওই মানুষটার কথা? পিয়া রসুনের খোসা ছাড়াচ্ছিল। ঐশীর কথা শুনে ওর হাত থেমে গেল। সে কিছুদিন আগে মরিয়মকে সাদের কথা জানিয়েছে। মিম বা ঐশীর সঙ্গে সাদকে নিয়ে তার কোনো কথা হয়নি। মিম অতি উৎসাহ নিয়ে ঐশীর সামনে এসে দাঁড়ালো। ঐশী আপু প্লিজ বলো, কোন ছেলে? ইস, আমি কেন জানি না। পিয়া, তুই আমাদের কাছ থেকে এমন একটা বিষয় লুকিয়ে রেখেছিস। ঐশী আপু জলদি বলো, আমার তো আর সহ্যই হচ্ছে না। ঐশী বলল, আমিও তেমন কিছু জানি না, কারণ পিয়া আমাকে কিছু বলেনি। পিয়া আমাদের মোটেও আপন ভাবে না। মিম জিজ্ঞেস করলো, তাহলে তুমি জানলে কেমন করে? আমি দেখেছি দুইজনকেই, তাই না পিয়া? একবার না, দুবার দেখেছি। ছেলেটা কিন্তু সুন্দর আছে। এই পিয়া,
কিছু বলো না। তুমি এমন কেন ভাই? আমার সাদাফের কথা তো সবাই জানে। এসব কথা পেটে নিয়ে বসে থাকা যায় না নাকি? সাদের বিষয় নিয়ে পিয়ার এখন একদমই কথা বলতে ইচ্ছা করছে না, তবুও সে বলল, ঐশী আপু, আমি তোমাদের সবাইকে বলবো, একটু সময় দাও, সবাই জানতে পারবে। ঐশী জিজ্ঞেস করলো, পিয়া তোমার কি মন খারাপ? কয়েকদিন ধরেই দেখছি তুমি কেমন যেন করে থাকো। তুমি তো এত চুপচুপ থাকার মানুষ না। কি হয়েছে পিয়া? বাসার সবাই ঠিক আছে তো? হুম। কিছু তো একটা হয়েছে। তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে রাগারাগি চলছে নাকি? না, ওইসব কিছু না। পিয়া রোশনের বাটি সরিয়ে রেখে বেসিনে হাত ধুয়ে রুমে এসে ঢুকলো। ততক্ষণে রিং থেমে গেছে। পিয়া মোবাইল ফোন হাত নিতে আবারও রিং হলো। তারেকের ফোন। পিয়া ফোন রিসিভ করলো। হ্যালো বাবা, বলো। কেমন আছো মা? ভালো, তুমি? তারেকের প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো, তুমি বৃহস্পতিবার আসছো তো? না, আমি এই মাসেই আসবো না, বলেছি তো তোমাকে। কেন আসবে না? এখন তো তোমার পরীক্ষা নেই। এমনিতেই আসতে ইচ্ছে করছে না। চলে আসো। রণ জিজ্ঞেস করছিল তুমি এখন কবে আসবে। কথা হয়েছে রণর সঙ্গে? হয়েছে। আমি বৃহস্পতিবারে টিকিট কেটে দিচ্ছি, তুমি চলে আসো। বললাম তো এখন আসবো না। প্রিয়া, তুমি এত বিরক্ত হয়ে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি বাবা, আমি এখন ফোন রাখবো, আমি কাজ করছিলাম। কি এত জরুরি কাজ করছো যে তুমি আমার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারছো না? কথা বললাম তো। প্রিয়া, আমি কিন্তু খুব ধৈর্যের সঙ্গে তোমার সঙ্গে সহ্য করে যাচ্ছি। এরপর আর বেশি বাড়াবাড়ি করো না। কোনো সমস্যা থাকলে সরাসরি কথা বলো আমার সঙ্গে। সাদ পিয়াকে বারবার করে বুঝিয়েছে পিয়া যেন তার বাবাকে সরি বলে, নিজেদের ভেতরের মনোমালিন্য মিটিয়ে নেয়। কিন্তু পিয়া কয়েকবার চেষ্টা করেও কিছুতেই সরি বলতে পারেনি, বরং জিনিসটা আরও জটিল করে তুলেছে। তারেক বলল, শনিবার তোমার মার মৃত্যুবার্ষিকী, এই দিনটা সবাই একসঙ্গে থাকতে চাই। আমি টিকিট কাটছি, তুমি বৃহস্পতিবার চলে আসো। আমার মার মৃত্যুবার্ষিকী হয়েছে, তাতে কি হয়েছে? মাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে, তুমি অন্য কিছু নিয়ে ভাবো। পিয়া এমন কঠিন কোনো কথা বলতে চায়নি, কিন্তু মুখ ফসকে কী করে যেন বেরিয়ে গেল কথাটা বলার সঙ্গে সঙ্গে তার ভীষণ অনুশোচনা হলো। তারকেও এমন কিছু আশা করেনি মেয়ের কাছ থেকে। সে বলল, ঠিক আছে, তোমায় আসতে হবে না। আমার মেয়ে যে কবে এত বড় হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি। তারেক ফোন রেখে দিলে পিয়া হঠাৎ কাঁদতে শুরু করলো। তাড়াতাড়ি রুমের দরজা বন্ধ করে দিয়ে সে সাদকে ফোন করলো। সাদ কিছুক্ষণ আগে অফিসে এসেছে। অফিস শুরুটায় সময়টায় কাজের বেশ চাপ থাকে, তাই এ সময় পিয়া কখনো ফোন করে না। সকাল সকাল পিয়ার ফোন পেয়ে সাদও অবাক হলো। হ্যালো পিয়া। কোথায় তুমি? আমি তো অফিসে। কেন? এমনি রেখে দিই তাহলে। রেখে দিও, কিন্তু ফোন করলে কেন সেটা তো বলো। কিছু না, রাখছি। কি হয়েছে পিয়া, তুমি কাঁদছো নাকি? হ্যালো পিয়া। বাবা ফোন করেছিল। ওহ, প্রতিদিনকার মতো আজকেও নিশ্চয়ই আঙ্কেলকে সরি বলনি? না। বলনি তো বলনি। তোমার জীবন, তোমার ইগো প্রবলেম, সবই তো তোমার। আমি বাবার সঙ্গে খারাপভাবে কথা বলেছি। সে তো তুমি গত কয়দিন ধরেই বলছো। এটাতে এত মন খারাপের কি আছে? তুমি কি আমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলবে? আমার ভীষণ কষ্ট হচ্ছে। সাদ নরম হলো। প্লিজ কান্না থামাও। আঙ্কেলকে ফোন করে সব কিছুর জন্য সরি বলো। বাবা মাকে সরি বললে কেউ ছোট হয়ে যায় না। বিষয়টা ছোট হয়ে যাওয়ার না, তুমিও আমাকে ভুল বুঝছো। পিয়ার কান্নার ধমক বেড়ে গেল। আচ্ছা সরি বাবা, এখন তো কথা বলতে পারছি না। আমি লাঞ্চ টাইমে ফোন করব। তুমি মন খারাপ করে থেকো না। আর যদি সম্ভব হয় বাবার সঙ্গে কথা বলো, উনিও ভীষণ কষ্ট পাচ্ছেন পিয়া। আমি এখন রাখি প্লিজ। ঠিক আছে, বাই। পিয়া ফোনে রেখে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার বাবাকে সরি বলার জন্য মনে মনের কথা গুছিয়ে নিয়ে ফোনটা হাতে নিল। দুবার ফোন করার পরও তারেক ফোন রিসিভ করলো না। এখন হয়তো তারেক অফিস যাচ্ছে। গাড়ি চালানোর সময় সে সবসময় ফোনটাকে সাইলেন্ট মোডে রাখে। পিয়া ফোনটা বিছানায় রেখে রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ঘণ্টাখানেক পর সে ফোন করে বাবার সঙ্গে কথা বলবে। নূপুর লাঞ্চ টাইমে রেস্টুরেন্টে দেখা করতে চেয়েছিল। মন মেজাজ ঠিক না থাকায় তারেক ওকে না করে দিয়েছে। নূপুর তখন কিছু না বললেও লাঞ্চ টাইমে খাবার নিয়ে অফিসে চলে এসেছে। তারেকের রুমে ক্লায়েন্ট থাকায় নূপুর রিসেপশনে এরিয়ায় বসে অপেক্ষা করছিল। ক্লায়েন্টকে বিদায় দেওয়ার জন্য তারেক রুম থেকে বেরিয়ে এসে নূপুরকে দেখে খুব একটা অবাক হলো না। নূপুর এমনই, যখন তার মন যা চায় সে তাই করে বসে। তারেক নূপুরের সামনে এসে বলল, তুমি এখন এসেছো? মাত্র 25 মিনিট আগে। তুমি আসবে এটা ফোনে বললেই পারতে। খামাখা এতক্ষণ অপেক্ষা করলে, এসে রুমে এসো। রুমে ঢুকে নূপুর বলল,
আমার তো অপেক্ষা করতে সমস্যা নেই, তুমি যদি বিরক্ত হও তাহলে চলে যাই। আমি বিরক্ত হব না। কেন বিরক্ত হবে সেটা তো জানি না, কিন্তু তোমার চেহারা বলছে তুমি বিরক্ত হয়ে আছো। কি হয়েছে? কাজে কোনো ঝামেলা? কিছু হয়নি, তুমি খাবার এনেছো কেন? আমরা বাইরে যেতাম না হয়। এখন তো এনেই ফেলেছি, অন্যদিন বাইরে যাওয়া যাবে। রুমের সঙ্গে লাগোয়া ছোট একটা সার্ভিস এরিয়া আছে। নূপুর সেখানে গিয়ে প্লেট, গ্লাস, চামচ নিয়ে এলো। খাবার বাড়তে বাড়তে জিজ্ঞেস করলো, এখন আর কোনো ক্লায়েন্টে আসবে না তো? না, এখন কেউ আসবে না। বাহ, আজ সব ঘরেই খাবার। ভাবলাম তোমার হয়তো বাইরের খাবার খেতে ইচ্ছে করছে না, তাই আজ সব বাড়ির খাবার এনেছি। এটা ভালো হয়েছে। তারেক খাবারের প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে বলল। নূপুর খাওয়ার ফাঁকে তারেককে লক্ষ্য করলো। তারেক যেন এখানেও থেকেও নেই, খেতে হবে দেখে খাবার মুখে তুলছে। খাওয়া বাদ রেখে এক দৃষ্টিতে কিছুক্ষণ সর্ষে ইলিশের তরকারির দিকে তাকিয়ে রইল। নূপুর তাড়া দিল, কি হলো তোমার, খাচ্ছ না কেন? এই তো খাই। তারেক ভাতের গ্রাস মুখে তুলল। নূপুর বলল, আমি কালকে ঢাকায় যাচ্ছি। কালকে তুমি না মাত্রই ঢাকায় ফিরলে? কাজ আছে একটু। আমার এক ফ্রেন্ড লিপিকা ওর ফ্যামিলি নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। ও খুব করে বলেছে 2টা দিন ওর সঙ্গে কাটাতে। আমাদের আরো 3 বন্ধু আসছে, আমরা সবাই লিপিকার বাসাতেই থাকবো। বাহ, ভালোই তো। কখন যাবে? কাল সকালেই যাব। নূপুর, তোমাকে একটা কথা বলবো। বলো। জিজ্ঞেস করতে হচ্ছে কেন? আমার মনে হয় আমাদের সম্পর্কে নিয়ে আমরা দুজন যা কিছু ভাবছিলাম সেটা ভাবনা বন্ধ করে দেওয়া উচিত। আমাদের আর এগোনো ঠিক হবে না। নূপুরে খাওয়া থেমে গেল। হঠাৎ এই কথা কেন? আমার মনে হচ্ছে নিজের ভাবতে গিয়ে আমরা অন্যদেরকে কম গুরুত্ব দিচ্ছি। আমাদের দুজনের আবেগটা অন্যরা বুঝবে না। নবুর, আমার বাচ্চারা হয়তো আমাকে স্বার্থপর ভাবতে শুরু করে দিয়েছে। প্রিয়া এখনও রাগ করে আছে। বাড়িতে আসতে বললাম, সে বলল আসবে না। ওর কাছে যে হয়তো মনে হচ্ছে বাবা যদি আবার বিয়ে করে তাহলে ওরা ওদের বাবার কাছ থেকে দূরে সরে যাবে। আমার মেয়েটা বড্ড অভিমানী। সে তার বাবাকে কার সঙ্গে শেয়ার করতে রাজি না। রণ স্বাভাবিক আছে, প্রিয়া তো ওকে বলছে, কিন্তু সে কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি এখনো পর্যন্ত। কি নূপুর খাওয়া থামিয়ে তারেকের দিকে চেয়ে আছে। তারেক বলল, হলো? এভাবে তাকিয়ে আছো কেন? খাও। নূপুর ম্লান হেসে বলল, তুমি আমার ভাগ্যে কোনো কালেই কি ছিলে না? না ও কালে না এ কালে। আমার ভাগ্যটা এমন কেন বলো তো? আমি কি খুব বেশি কিছু চেয়েছি জীবনের কাছে? আমার এই এতটুকু চাওয়া, তাও জীবন আমাকে বারবার ফিরিয়ে দেয় কেন তারেক? তারেকের কাছে প্রশ্নের কোনো উত্তর নেই। এত বছর পর যখন নতুন করে নূপুরের সঙ্গে দেখা হলো, কথা হলো, শুরুতে তারেকের একবারও মনে হয়নি সে আর নূপুর নতুন জীবন শুরু করবে। সময়ের সাথে সাথে যতবারই তাদের দুজনে দেখা হয়েছে, ভালো লাগা কেবল বেড়েছে। পুরনো স্মৃতি মনে পড়ে নতুন করে আবারও নূপুরের প্রেমে পড়ে গেছে সে। তখন একবারও মনে হয়নি তার আর নূপুরের সম্পর্ক নিয়ে তার সন্তানের মধ্যে এমন প্রতিক্রিয়া হবে। তারেক নিজেকেই দোষ দিল। তার উচিত ছিল সব দিক চিন্তা করে সামনে এগোনো। বেচারি নূপুরকে শুধু শুধু কষ্ট দিল সে। নূপুর বলল, খাও তো, এসব হাবিজাবি বিষয় নিয়ে একদম টেনশন করো না। আরে বাবা, তুমি এমন চেহারা করছো যে দেখে মনে হচ্ছে আমাদেরকে কেউ কালা পানির সোজা ভোগ করে পাঠাচ্ছে। আচ্ছা শোনো, পিয়ার ফোন নাম্বারটা আমাকে দিও তো। তোমাদের বাপ বেটির মনোমালিন্যের কারণ তো আমি, তাই না? আমি পিয়ার সঙ্গে কথা বলে বিষয়টা ওকে বুঝিয়ে বলবো। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। প্রিয়ার সঙ্গে তোমার কথা বলে তো হবে না? বলতে হবে। তুমি ফোন নাম্বার না দিলে আমি দিতির কাছ থেকে নিয়ে নিব। এটা এমন কঠিন কোনো ব্যাপার না। এদিকে তারেকের কাছ থেকে পিয়ার ফোন নাম্বার নিয়েছিল নূপুর, কিন্তু এরই মধ্যে সে পিয়াকে ফোন করেনি। নূপুর ঠিক করে রেখেছিল ঢাকা আসার পর একসময় পিয়ার সঙ্গে কথা বলে নেবে। আজ দুপুর সে ঢাকা এসেছে। ঢাকা এসে বন্ধু শুভ্রার বাসায় উঠেছে। সারাদিনে ব্যস্ততার পর এখন একটু অবসর মিলেছে। একটু পরেই আবার বন্ধুরা মিলে লিপিকার বাসায় যাবে। প্রিয়ার কথা মনে পড়তেই নূপুর মোবাইল ফোন হাতে নিল। রাত প্রায় 10টা বাজছে। খুব বেশি রাত হয়নি তখনও। এই শহরে লোকজন রাত 12টা 1টার আগে ঘুমায় না। নূপুর প্রিয়ার নাম্বার ডায়াল করলো। প্রথমবারে প্রিয়া ফোন রিসিভ করলো। হ্যালো। হ্যালো প্রিয়া। জি, আপনি কে বলছেন? তুমি কি আমাকে চিনতে পারবে? আমি নূপুর। তোমার সঙ্গে একবার আমার দেখা হয়েছিল তোমার বাবার অফিসে। প্রিয়া নূপুরকে চিনতে পারলো এবং চিনতে পেরে ওর ভীষণ রাগ হলো। এই মহিলা কেন তাকে ফোন করেছে?
প্রিয়া শুনতে পাচ্ছ? জি বলেন। তুমি ভালো আছো? আমি কি তোমার অসময়ে বিরক্ত করলাম? না না ঠিক আছে, বলেন আন্টি। প্রিয়া, তুমি কি ব্যস্ত ছিলে? পিয়া বিরক্ত হলো। মহিলা কাজের কথা না বলে পেঁচাচ্ছে কেন? সে বলল, আন্টি আপনি কোনো কাজে ফোন করেছেন? পিয়ার গলার স্বরে নূপুর বুঝতে পারলো পিয়া বিরক্ত হচ্ছে। সে বলল, কাজ? আবার ঠিক কাজও না। তোমার যদি সময় হয় আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। পিয়ার এবার তার বাবার উপর রাগ হচ্ছে ভীষণ। বাবা কি করতে এই মহিলাকে তার ফোন নাম্বার দিয়েছে? সে রাগটাকে সামলাতে চেষ্টা করেও পারল না। উঁচু গলায় বলল, কি কথা আন্টি, একটু জলদি বলবেন প্লিজ। ও, তুমি বোধহয় ব্যস্ত আছো। ঠিক আছে, আমি তাহলে পরে কথা বলি। আচ্ছা শোনো, তোমার সঙ্গে কি একবার দেখা হতে পারে? আমি এই মাসে সিলেট যাব না। না না, সিলেট না, আমি এখন ঢাকায় আছি। তুমি যদি ঘন্টাখানেক সময় বের করতে পারো তাহলে আমরা দেখা করতে পারি। সরি আন্টি, আমার এখন লেখাপড়ার ভীষণ চাপ, কোথাও গিয়ে দেখা করা সম্ভব না। যা বলার আপনি ফোনেই বলেন। এক কাজ করো, কাল তোমার ক্লাস আছে? জি। ক্লাস কখন শেষ হবে? 4:30টায়। তোমার যদি অন্য কোনো কাজ না থাকে বা সমস্যা না থাকে আমি ওই সময়ে চলে আসতে পারি। আমরা যমুনার কোনো একটা রেস্তোরাঁয় বসে কথা বলতে পারি। মহিলার কি এমন কথা আছে যে সামনাসামনি বলতে হবে? আশ্চর্য তো। পিয়া না বলতে গিয়েও কি মনে করে বলল, আন্টি আমি আপনাকে কাল সকালে জানাচ্ছি। ঠিক আছে, কাল দেখা হবে হয়তো। ভালো থেকো প্রিয়া, রাখছি এখন। কথাটা শেষ করে নূপুর ফোন রেখে দিল। পিয়া কিছুক্ষণ ভাবার চেষ্টা করলো নূপুর তাকে কি বলতে পারে। মহিলা কি তাকে নিজের দলে টানার জন্য দেখা করতে চাইছেন? উনি কি বলতে চান? মা হিসেবে তিনি খুব ভালো হবেন, হ্যান ত্যান ভেবেচিন্তে কিছুই বুঝতে না পেরে পিয়া সাদকে ফোন করলো। হ্যালো। আমি তোমাকে এখনই ফোন করতাম। কি করো? কিছু করি না, তুমি কি করো? ডিনার শেষ করলাম। কি খেয়েছো? আসার সময় খাবার নিয়ে এসেছি, সানা নেই তাই রান্নার খালাকে আসতে নিষেধ করেছি। সানা কোথায় গেছে? সানা 2 দিন হলে থাকবে। তুমি কি করছিলে? কিছুই না, ওই মহিলা ফোন করেছিল। কোন মহিলা? নূপুর আন্টি। নূপুর আন্টিকে? তুমি সব কথা ভুলে যাও কেন? বাবার সঙ্গে। ও হ্যাঁ, চিনেছি। উনি তোমাকে ফোন করেছেন? কেন? কথা বলতে চায় আমার সঙ্গে। কোন বিষয়ে কথা? জানি না, সামনাসামনি বসেই কথা বলতে চান। কবে? কালকে। কালকে? কিন্তু তুমি তো এই মাসে সিলেটে যাচ্ছ না। উনি ঢাকায় আছেন, কাল বিকেলে দেখা করতে চান। আমি কি করব বুঝতে পারছি না। আমি না বলেছিলাম, কিন্তু উনি নাছর বান্দাটাই। আমার কথা শুনলেনই না। দেখা করো, দেখো উনি কি বলেন। উনি আর কি বলবেন? আমাকে পটানোর চেষ্টা করবেন। দেখা করতে পারো, উনি পটানোর চেষ্টা করলেই তো হবে না। তুমি পড়বে কেন? তুমি কঠিন হয়ে থাকবে, আয়রন লেডি টাইপ কঠিন। মজা নিচ্ছ? মজা নিলাম কখন? উনি যদি তোমার এখানে আসেন তাহলে দেখা করো, কি বলতে চান সেটা শুনে দেখো। দেখা করব তাহলে? আমি কোনো সমস্যা দেখি না। ওনার সঙ্গে কথা বলে যদি তোমার মনের ভেতরে জমে থাকা কষ্টের মেঘ গলতে শুরু করে সেটা তো ভালোই। আমার মনের ভেতর কোনো মেঘ জমে নেই। আমি দিব্যি দেখতে পাচ্ছি বিগত কিছুদিন যাবৎ তোমার মনের আকাশটা ঘন মেঘে ছেয়ে আছে। এই মনে হয় মেঘ কেটে গেল, পরক্ষণে দেখি আরও আধার। তুমি ওনার সঙ্গে দেখা করতে পারো। যে কথাটা তুমি আঙ্কেলকে বলতে পারছো না সেই কথাগুলো হয়তো সহজে ওনাকে বলে ফেলতে পারবে। তুমি বলছো দেখা করতে? আমি দেখা করতে বলছি না, আমি বলছি তুমি চাইলে দেখা করতে পারো, কোনো ক্ষতি তো নেই। ঠিক আছে। কি ঠিক আছে? আমি ওনাকে জানিয়ে দিচ্ছি কাল দেখা করব। পিয়া, আমার দরকার তোমার ভালো থাকা দিয়ে। আজ এতগুলো দিন হয়ে গেল এই বিষয়টা নিয়ে তুমি আপসেট হয়েই আছো। আমার সঙ্গেও ঠিকমতো কথা বলছো না। তুমি জীবনটাকে ভীষণ জটিল করে দেখছো। জীবন এতটাও জটিল না পিয়া। আমি ইচ্ছে করে এসব করছি না। আমি কাউকে বোঝাতে পারছি না আমার মনের ভেতর কি চলছে। তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে ভুল বুঝছি না। মন খারাপ করো না পিয়া, সব ঠিক হয়ে যাবে। ক্লাস শেষ করে পিয়ার আসার কথা ছিল। পিয়া যমুনায় ঢুকে নূপুরকে ফোন দিল। নূপুর 2 মিনিটের মধ্যেই চলে এলো। পিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি প্রিয়া ঠিক তো? জি। আমি নূপুর, চিনেছো আমাকে? জি। আমরা উপরে গিয়ে কথা বলতে পারি। আমার কোনো সমস্যা নেই। পিয়া বলল। এসো। লিফটের দিকে আঙুল দেখে নূপুর সামনে এগোলো। পিয়াও পিছে পিছে গিয়ে লিফটে উঠলো।
এখানে আসার পর তার মনে হচ্ছে আসা উচিত হয়নি। এখন তার ভীষণ অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে সে কোনো কথাই বলতে পারবে না। যাকে এখন আর কিছু করার নেই, যা হবে দেখা যাবে। রেস্তোরাঁ ঢুকে নূপুর পিয়াকে নিয়ে বসে জিজ্ঞেস করলো, তারপর বলো তুমি কেমন আছো? ভালো আছি। জিজ্ঞেস না করলে খারাপ দেখায়, তাই পিয়াও একই প্রশ্ন করলো নূপুরকে। ভালো আছে জানিয়ে নূপুর বলল, কি খাবে বলো? আমি কিছু খাবো না আন্টি, থ্যাঙ্কস। কিছু খাবে না তা কি করে হয়? কিছু তো খেতেই হবে। ঠিক আছে, শুধু কফি খাবো, আর কিছু না। নূপুর কফি আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে বলল, এবার বলো তো তোমাদের বাপ মেয়ের মধ্যে কিসের অভিমান চলছে? পিয়া চোখ বড় করে তাকাতেই নূপুর বলল, আচ্ছা আমি আগেই সরি বলে নিচ্ছি, আমি তোমাদের ফ্যামিলি ম্যাটারে একদম ঢুকতে চাইনি, কিন্তু আজ অনেকগুলো দিন হয়ে গেল তোমার বাবার মন খারাপ করে আছে। আমি তোমার বাবার কাছেই শুনলাম তুমিও মন খারাপ করে সিলেট থেকে ঢাকা চলে এসেছো। এর মধ্যে আর বাড়িতে যাওনি, কারোর সঙ্গে সেভাবে কথাও বলছো না। এই আন্টি নিশ্চয়ই এখন নিজের গুণগান শুরু করে দেবে। পিয়া শীতল কণ্ঠে বলল, আমার বাবা কি আপনাকে পাঠিয়েছে আমার সঙ্গে কথা বলার জন্য? বাবা আমার সঙ্গে সরাসরি কথা বললেই পারতো, আপনাকে পাঠানোর দরকার ছিল না। তোমার বাবা আমাকে পাঠায়নি তো, বরং তোমার বাবা আমাকে নিষেধ করেছিল তোমার সঙ্গে কথা বলতে। সে বলেছিল এটা তার ব্যক্তিগত বিষয়। আমিও চাইনি তার ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে। আমি বারবার করে তোমার বাবাকে বলেছি তোমার সঙ্গে কথা বলে সম্পর্কটা সহজ করে নিতে, কিন্তু কী কারণে যে তোমাদের অভিমানের দেওয়াল ভাঙছেই না বুঝলাম না। আমি মনে করি আমার কারণেই যেহেতু এই অবস্থা তৈরি হয়েছে, তাই না চাইতো আমাকে দুজনের মধ্যে ঢুকে যেতে হলো। আমি ভীষণ অপরাধ বোধে ভুগছি এই কয়েকদিন ধরে। পিয়া কোনো কথা না বলে চুপচাপ নূপুরের কথা শুনছে। উনি কোন দিক দিয়ে নিজেকে ফ্যামিলির জন্য অপরিহার্য হিসেবে দেখাবেন, পিয়া সেটা শোনার অপেক্ষায় আছে। নূপুর বলল, প্রিয়া আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমিও তো এই বয়স পার করে এসেছি। তোমার জায়গায় আমি হলে আমি হয়তো এমনই করতাম। আমার কাছেও মনে হতো বাইরের কোনো এক মানুষ জোর করে আমাদের জীবনে ঢুকে পড়তে চাইছে, আমার আব্বাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাইছে। আমি ভীষণ বিরক্ত হতাম, আমিও ইনসিকিউর ফিল করতাম। জানো প্রিয়া, যখন আমি ছোট্ট ছিলাম ভাবতাম আমার প্রয়োজনীয় সব জিনিস আব্বা আম্মার কাছ থেকে পাওয়াটা আমার অধিকার। সব বাচ্চারাই হয়তো এমনটা ভাবে, আবদারের জিনিসটা পেলেই আমি খুশি হয়ে যেতাম। এই বিষয়টা দিতে আব্বা আম্মার কষ্ট হবে কি না তখন তো এত কিছু বুঝতাম না। বাবা মারও যে কষ্ট থাকে, বাবা মারেরও যে নিজস্ব চাওয়া পাওয়া থাকতে পারে, এটা একটা সময় পর্যন্ত আমার মাথায় ছিল না। তারা যে আমাদের শখ মেটাতে গিয়ে নিজেদের বঞ্চিত করেন, এটা আমি তখন বুঝেছি যখন আমি নিজে মা হয়েছি। অনেকক্ষণ পর পিয়া কথা বলল, আপনার বাচ্চা আছে? নূপুর হাসলো, ছিল, এখন নেই। আমার ফুটফুটে সুন্দর একটা ছেলে ছিল, আল্লাহ আমার ছেলেকে ওনার কাছে নিয়ে গেছেন। এই প্রথম পিয়ার যেন কেমন লাগলো। অদেখা সে বাচ্চার জন্য মন কেমন করে উঠল। নূপুর পিয়ার দিকে কফির মগ এগিয়ে দিয়ে বলল, বাচ্চারা ভালো না থাকলে বাবা মাও ভালো থাকতে পারে না প্রিয়া। জীবনে এমন একটা সময় আসে যখন বাচ্চার আনন্দই বাবা মার আনন্দ পায়। তোমার বাবা সারাক্ষণ তোমাদের দুই ভাই বোনের গল্প করতে থাকে, জানো? তুমি এখানে একা থাকো, এটা নিয়েও তার যে কত দুশ্চিন্তা। পিয়া অনেক কথা বলবে চিন্তা করে এসেছিল, কিন্তু নূপুর এমনভাবে কথা বলছে যে সে কথাগুলো বলার সুযোগই পাচ্ছে না। নূপুর হঠাৎ পিয়ার হাত ধরে বলল, শোনো মেয়ে, তোমার বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে। তুমি তার সঙ্গে রাগ করে আছো দেখে বাবা ভীষণ কষ্ট পাচ্ছে। ফোন করে বাবার সঙ্গে মন খারাপ মিটিয়ে নিও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাদের জীবনে ঢোকার কোনো চেষ্টাই করব না। তোমাদের বাবা তোমাদেরই থাকবে, তুমি নিশ্চিন্তে থেকো প্রিয়া। তোমার কফি তো ঠান্ডা হয়ে গেল, চেঞ্জ করে দিতে বলবো? না আন্টি, আমি খাচ্ছি। আসার পর থেকে এই প্রথম পিয়ার গলার স্বর নরম হলো। সে দ্রুত কফি শেষ করলো। নূপুর বলল, এই কথাগুলো আমি তোমাকে ফোনেও বলতে পারতাম, কিন্তু আমার মনে হলো সামনাসামনি কথাগুলো বললে বেশি ভালো হবে। সামনাসামনি কথা বললে সামনের মানুষের মুখের অভিব্যক্তিটা খুব ভালো করে বোঝা যায়। এই যেমন ধরো, শুরুতে তোমার মুখে যে ভাবটা দেখেছিলাম এখন সেটা অনেকটাই পাল্টে গেছে। কি ভুল বললাম? পিয়া উত্তর না দিয়ে হাসলো। নূপুর বলল,
চলো তাহলে ফেরা যাক। পিয়া নূপুরের সঙ্গে রেস্তোরাঁর বাইরে এলো। নূপুর বলল, প্রিয়া, আমি যদি তোমাকে ছোট্ট একটা গিফট কিনে দিই, তুমি কি নেবে? লাগবে না আন্টি, থ্যাঙ্কস। এরপর আর কোনো কথা হলো না। দুজন মিলে মলের বাইরে বেরিয়ে এলো। নূপুর বলল, আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে যাই। না আন্টি, আমি রিক্সা নিয়ে চলে যাব, কাছেই তো। ঠিক আছে, ভালো থেকো প্রিয়া, আসছি তাহলে। নূপুরের জন্য গাড়ি অপেক্ষা করছিল। নূপুর গাড়িতে উঠে চলে গেল। পিয়া দাঁড়িয়ে থেকে নূপুরে চলে যাওয়া দেখলো। এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত ওর মনের ভেতর একরকম ভাবনা জট পাকিয়ে গেল। নূপুর চলে যাওয়ার পর ভাবনাগুলো আরও জট পাকিয়ে গেল কিনা পিয়া বুঝতে পারছে না। তার কেন যেন ভীষণ কান্না পাচ্ছে। সাদ গতকাল কাজের জন্য ঢাকার অফিসে এসেছে। আগামীকাল কাজ শেষ করে এখান থেকে সিলেট যাবে সে। গতকাল কাজ শেষ হতে বেশ রাত হয়েছিল, তাই পিয়ার সঙ্গে দেখা করতে পারেনি। আজ একটু আগে অফিস থেকে বেরিয়ে সাদ সোজা পিয়ার ভার্সিটির সামনে চলে এসেছে। পিয়া ক্যাম্পাসের ভেতর ছিল। সাদের ফোন পেয়ে বেরিয়ে আসলো। সাদকে দেখে পিয়া বলল, তুমি যে বললে আসতে পারবে না, তাহলে কিভাবে এলে? ম্যানেজ করে চলে এসেছি। সময় আগে আমার কাজ শেষ, তাই বসকে বলে বেরিয়ে গেছি। কেন, আমি আশায় কি তুমি বিরক্ত হলে নাকি? বিরক্ত হব কেন, অবাক হয়েছি। চেহারা সেটা বলছে না, চেহারা বলছে তুমি বিরক্ত হয়ে আছো। বললাম তো বিরক্ত হইনি, কিছু ভালো লাগছে না। কয়দিন ধরেই তো ভালো লাগছে না কথাটা বলে যাচ্ছ। যতবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, একবারও তো উত্তর দিলে না। এখন তো তোমার সামনে দাঁড়িয়ে আছি, এবার অন্তত বলো কি হয়েছে তোমার। আর কতবার তুমি একই প্রশ্ন করে যাবে? যতক্ষণ পর্যন্ত তুমি ঠিক করে বলবে না তোমার কি হয়েছে। আমরা কি এখানে দাঁড়িয়েই কথা বলবো? না, তুমি যেখানে যেতে চাও আমরা সেখানে যাব। রিক্সা নাও, রিক্সায় ঘুরবো। সাদ রিক্সা ডেকে পিয়াকে নিয়ে রিক্সা উঠে বসলো। রিক্সা চলতে শুরু করলো। সে পিয়ার হাত ধরে বলল, কতদিন পর তোমার হাতটা ধরলাম। পিয়া সামনের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। সাদ পিয়ার মুখটা নিজের দিকে ঘুরে জিজ্ঞেস করলো, এমন করছো কেন পিয়া? কি হয়েছে তোমার? কিছু হয়ে থাকলে আমাকে বলো, না বললে বুঝবো কেমন করে? বাসায় কিছু হয়েছে? আঙ্কেল কিছু বলেছে? না। তাহলে ফ্ল্যাটে কারোর সঙ্গে কিছু হয়েছে? কারো সঙ্গে আমার কিছুই হয়নি। তাহলে কি ওই আন্টি তোমাকে কিছু বলেছেন? ওনার সঙ্গে কি কথা হয়েছে আমাকে তো জানালেই না। আমি যে ভেবেছিলাম তার কিছুই আন্টি বলেননি, তিনি একদম অন্য কথা বলেছেন। অন্য কেমন কথা? আমি ভেবেছিলাম তিনি আমার বাবাকে কেন বিয়ে করতে চান, ইনি বিনিয়ে সেসব কিছু নিয়ে বলবেন, কিন্তু উনি বললেন যে তিনি নাকি আমাদের জীবনে ঢোকার কোনো চেষ্টাই করবেন না, আমাদের বাবা আমাদেরই থাকবে। এটা শুনে তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছো। তুমি আমার উপর রাগ করছো কেন? রাগ করছি না পিয়া, সত্যি রাগ করিনি। আমি একটু অবাক হয়েছি, তুমি তোমার বাবার দিকটা একবারও ভাবলে না? আমি তো ওনাকে কিছুই বলিনি, যা বলার আন্টি বলেছেন। উনি নিশ্চয়ই আগেই তোমার মনোভাব বুঝতে পেরেছেন। দেখা হওয়ার পরও নিশ্চয়ই তোমার মধ্যে তেমন কিছু দেখেছেন, তাই হয়তো তার কাছে যা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন। আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, ভাবনা চিন্তা করে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, তুমি বুঝলে না। অবশ্য তোমার মনের ভেতর যা চলছে সেটা আমি ফিল করতে পারবো না, তাই জোর করে নিজের মতামত তোমার উপর চাপাতে চাই না পিয়া। বাবার সঙ্গে কথা বলতে আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমাদের মাঝখানে একটা দেওয়াল তৈরি হয়ে গেছে। আমি আগের মতো নর্মালভাবে বাবার সঙ্গে কথা বলতে পারছি না। এটা তোমার ভুল ধারণা। আঙ্কেলের সঙ্গে তোমার কি হয়েছে বলো? এমন কিছু কি হয়েছে যাতে করে তুমি ভাবছো দেওয়াল তৈরি হয়ে গেছে? আঙ্কেল তোমাকে কিছু বলেছেন? বাবা কিছু বলেনি, কিন্তু আমারই কেমন জানি সংকোচ লাগছে। একবার মনে হচ্ছে আমার জন্য বাবার আনন্দগুলো নষ্ট হয়ে যাবে, আবার মনে হচ্ছে আন্টি কখনোই আমার মার জায়গা নিতে পারবে না। মার জায়গায় আমি ওনাকে মানতেই পারবো না। আমার আম্মুর মৃত্যুবার্ষিকী চলে গেল, আমি আম্বারখানায় গেলাম না। দাদি বারবার ফোন করে যেতে বললেন, কিন্তু কোন অভিমানে জানি না আমি যেতে পারলাম না। ওই দিন আমি সারা রাত কেঁদেছি। পিয়া, একটা কথা বলি, কেউ কোনোদিন কারো জায়গা নিতে পারে না। প্রতিটা মানুষ তার নিজের জায়গা তৈরি করে নেয়, নিজের স্বকীয়তা বজায় রেখে অন্যের মনে ছাপ ফেলে যায়। এমন যদি হতো তাহলে তো আমাদের জীবন থেকে কেউ চলে গেলে সেই জায়গাটা শূন্যই রয়ে যেত, তাই না? আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। তুমি কিছু বলো, প্লিজ কিছু বলো। আচ্ছা, তুমি এত অস্থির হচ্ছ কেন?
এই বিষয়টা আপাতত দূরে থাকুক। এখন তুমি আমাকে বলো, আম্বরখানায় কবে যাবে? আমার সঙ্গে চলো। তুমি কবে যাবে? কালকে যাব। তখন বললাম না তোমাকে? ও হ্যাঁ, কিন্তু পরশুদিন তো আমার ক্লাস আছে। তারপর অফ আছে না? 3 দিন অফ আছে। আমি তাহলে আরেকদিন ঢাকায় থেকে যাই। পরশুদিন একসঙ্গে গেলাম। আমার তো এখনো টিকিট কাটা হয়নি, নাকি আঙ্কেল বাসে যাওয়ার পারমিশন দেবেন না? আমি যে যাব এটা বাসায় বলবো না। তুমি তাহলে 2টো টিকিট কাটো। ইস, আমার তো ভাবতেই ভালো লাগছে। লম্বা একটা সময় আমরা দুজন একসঙ্গে কাটাবো। অনেকক্ষণ পর পিয়ার মুখে হাসি ফুটল। পিয়া জানতে ওই ভোরবেলায় আর সবাই ঘুমিয়ে থাকলেও আসমা পারবেন ঠিকই জেগে থাকবেন। সে আসমার মেসেঞ্জারে ফোন করলো। আসমা ফোন রিসিভ করে বললেন, তুমি কি আয়শা পড়ছো নাকি? দাদি, তুমি কিভাবে বুঝলে? না আইলে তো এমন বিহান বেলায় ফোন করতা না। কই আসো এখন? চলে এসেছি দাদি, রোডে ঢুকছি এখন। আসো, আমি দরজা খুলতেছি। কিছুক্ষণের মধ্যে পিয়া এসে দাদিকে ফোনে নক করলো। আসমা পারভিন দরজার সামনে হাঁটাহাঁটি করলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। পিয়া বাসায় ঢুকে আসমাকে জড়িয়ে ধরলো। কেমন আছো দাদি? ভালো আছি। তুমি খাইবা? যাবারে ডাকুম? না, এখন কেন যাব? আচ্ছা, আমি তাহলে আমার ঘরে গেলাম। জবা উঠলে নাস্তা খাইও। আমার খিদে লাগেনি দাদি, তুমি রুমে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি চা খাবে? এত সকালে চা খামু না। আচ্ছা, আমি আসছি। পিয়া ওর ব্যাগ নিয়ে রুমের দিকে চলে গেল। আসমাও নিজের রুমে এসে ঢুকলেন। প্রায় 20 মিনিট পর পিয়া 2 কাপ চা নিয়ে আসমা রুমে ঢুকলো। আসমা জানালার কাছে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে তসবিহ পড়ছিলেন। টেবিলে ট্রে রাখার শব্দে চোখ মিলে তাকালেন। 2 কাপ দেখে বললেন, আমার জন্য চা আনছো? জি দাদি, তুমি তো পুরান ঢাকার বাকরখানি পছন্দ করো, বকরখানি এনেছি। হাফ প্লেটে একটা বাকরখানি আর 4 কাপ বসে পিয়া তার দাদির হাতে দিল। তারপর নিজের চা নিয়ে আসমার কাছে ফ্লোরে বসলো। আসমা বললেন, নিচে বসো কেন? উপরে উঠো। সমস্যা নেই, আমি আরাম করেই বসেছি। আসমা চায়ে বাকরখানি ডুবিয়ে দিয়ে মুখে নিলেন। মুখে দিতে বাকরখানি তুলোর মতো গলে গেল। চোখ বন্ধ করে সাতটা নিলেন আসমা। তারপর চোখ খুলে বললেন, বাসে আইলা? জি দাদি। বাসে আইলা না তোমার বাবার রাগ হয়, তাও আবার বাসে আইলা কেন? হঠাৎ প্ল্যান হলো তাই চলে এলাম। সব সময় তো ফ্লাইটেই আসি। আমারে কখন লাগবো না, বাবারে বুঝাইও। আচ্ছা বলবো। দাদি শুনো, নূপুর আন্টি আমার সঙ্গে দেখা করেছিল। আসমা ভীষণ অবাক হলেন। নূপুর তোমারে কই পাইছে? আন্টি ঢাকায় গিয়েছিল, আমরা রেস্টুরেন্টে দেখা করেছি। আসমা খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলেন, নূপুরে লাগে কি কথা কইলা? নূপুর কি কয় তোমারে? বাবা বোধহয় আন্টিকে কিছু বলেছে। আন্টি বলল আন্টি আমাদের জীবনে ঢোকার চেষ্টা করবে না, বাবা আমাদের বাবাই থাকবে। নূপুর এই কথা বলল কেন? তুমি নূপুরে কি কইতাছো? আমি বলতে চেয়েছিলাম কিন্তু কিছুই বলতে পারিনি। আমি বলার আগেই আন্টি এই কথা বলে দিল। আসমা চুপচাপ চা বাকরখানি শেষ করে তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি চাইছিলাম আমার পোলার জীবনটা আবার সুন্দর হোক। তারেক অনেক একা হইয়া গেছে, ওর একটা সঙ্গী দরকার ছিল। আমরা চাইলে তো হইব না, উপরওয়ালা যা চান হইব তো ওটাই। সরি দাদি, কিন্তু আমি আন্টিকে কিছুই বলিনি। দাদি, তুমি কি আমার উপর রাগ করেছো? না বইন, তোমার উপর রাগ করুম কেন? আমি কি বাবার সঙ্গে কথা বলবো? কি কইবা বাবারে? বাবা যেন আমার উপর রাগ না করে, আমাকে ভুল না বোঝে। নূপুরে এই বাসায় নিয়ে আসুম, কি কও? পেয়ে প্রশ্নে উত্তর দিতে পারে না। তার গলা বুঝে আসে। সে মনটাকে একরকম রাজি করে ফেলে, কিন্তু অনেক বোঝানোর পরও মন মানে না, নূপুরকে মানতে পারে না। সে বলল, দাদি, আমার ইচ্ছায় তো সবকিছু হবে না। তোমাদের সবার যদি মনে হয় ওনার এ বাসায় আসা উচিত, তাহলে আন্টি আসুক। তুমি আবার পরে কোনো কাহিনী করবা না তো? আমি কিছু করব না দাদি, আমি আমার মতো থাকবো। কথা শেষ করে পিয়া চায়ের কাপগুলো ট্রেতে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আসমা ঠিক করলেন তারেকের সঙ্গে তিনি কথা বলবেন, কারণ আজকে পিয়াকে অনেক বেশি নমনীয় মনে হয়েছে তার কাছে। তারেক আজ অফিসে যায়নি। গতকাল রাতে নূপুরকে বলে রেখেছিল আজকে নূপুরকে নিয়ে সারাদিন বেড়াবে। বেলা 12টার দিকে তারেক নূপুরকে স্টেশন রোড থেকে তুলে নিল। নূপুর গাড়িতে উঠে বসার পর তারেক বলল, তুমি এখানে এলে কেন? আমি তোমাকে তোমার বাসা থেকে তুলে নিতে পারতাম।
একই তো হলো, সমস্যা নেই। আজকে মনে করে কাজে ফাঁকি দিলে? তার আগে তুমি আমাকে বলো, প্রিয়ার সঙ্গে তোমার দেখা হয়েছে, কথা হয়েছে, এটা তুমি আমাকে বলোনি কেন? তুমি তো জিজ্ঞেস করনি। আমি জিজ্ঞেস না করলেও তুমি বলবে না? আমি জিজ্ঞেস করব কেন? তুমি বললে প্রিয়ার সঙ্গে ফোনে কথা বলবে, এদিকে আমি অপেক্ষায় আছি। কথা হলেও তুমি আমাকে জানাবেই, অথচ এত কিছু হয়ে গেছে, আমি কিছুই জানি না। এখন কিভাবে জেনেছ? মেয়ে বলেছে? প্রিয়া আমাকে বলেনি, আম্মাকে বলেছে যে 1 মাসের ধরে আমার সঙ্গে ঠিকমতো কথাই বলে না, দরকারি কথা শেষ করে ফোন রেখে দেয়। এখন থেকে বলবে আমি প্রিয়াকে বলে দিয়েছি। সেটাই তো বুঝলাম না, তুমি কি এমন বলেছো যে প্রিয়া সহজেই রাজি হয়ে গেল? আম্মা কাল রাতে আমাকে বললেন আমি যেন তোমার সঙ্গে কথা বলি। নূপুর অবাক চোখে তারেকের দিকে তাকালো। তারেক জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এমন করে তাকিয়ে আছো কেন? বিশ্বাস হচ্ছে না? আম্মা সত্যি কথা বলেছেন যে যদি সত্যি বলে আমার ভীষণ মন খারাপ ছিল ওই 1টা মাস। এমন না যে এক্ষুনি আমাদের বিয়ে না হলে আমি মরে যাব। আমি আসলে এত তাড়াতাড়ি সেভাবে বিয়ের কথা ভাবিনি। আম্মা বলেছিল যে জোর করেছিল দেখেই কথাটা মাথায় এসেছে। আমার মন খারাপ হয়েছিল প্রিয়ার রিয়াকশন দেখে। প্রিয়া হঠাৎ রাজি হয়ে গেল, কারণটা কি? আমি জানি না, আমার সঙ্গে ওর কথা হয়েছে। আমি আজ বাসায় ফিরে ওর সঙ্গে সরাসরি কথা বলো, আমি ওর মুখ থেকেই কথাগুলো শুনতে চাই। কি যদি প্রিয়া রাজি হয় তাহলে তো আমাদের বিয়েতে আর কোনো বাধাই থাকলো না। তারেক নূপুরের দিকে তাকিয়ে হাসলো। নূপুর হঠাৎ একদম চুপ হয়ে গেল। তারেক জিজ্ঞেস করলো, কি হলো হঠাৎ একদম অফ হয়ে গেলে? একটা কথার উত্তর দেবে? কি? সারা জীবন কি অন্যের দ্বারাই আমার জীবন নিয়ন্ত্রণ হতে থাকবে? মানে? যখন আমি নিশ্চিন্ত ছিলাম তোমাকে আমি পাবই, তখন আমার আম্মা আমার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন। আমার নির্বাক হয়ে গেলাম। আমি তোমাকে হারিয়ে ফেললাম সারা জীবনের জন্য। তুমি ছাড়া জীবনের শুরুতে নিজেকে পাগল মনে হতো। তারপর একসময় মনকে বোঝালাম তুমি আমার ভাগ্যে ছিলে না, তাই তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি তো জানো আমি ভাগ্যে কতটা বিশ্বাস করি। যখন মনটা শান্ত হলো, যখন ছেলেকে পেলাম, তখন থেকে নতুন উদ্যমে বাঁচতে শুরু করলাম। সব যখন ঠিকঠাক, স্বামীর সঙ্গে সম্পর্ক যখন স্বাভাবিক হয়ে এসেছে, তখনই আমার বাচ্চাটা চলে গেল। এটাও আমার ভাগ্যে লেখা ছিল, আমি সেটাও মেনে নিলাম। জীবনে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে নূপুর, এগুলো ভাবলে আমার নিজের ভীষণ অস্থির লাগে। সবাই কি মনে করে জানো তারেক? এই যে আমি এত হইচই করে বেড়াই, সারাক্ষণ এখানে ওখানে যেতে থাকি, আমি মনে হয় খুব ভালো আছি। আমি মনে হয় ছেলের শোক ভুলে গেছি। আমার মনে হয় কষ্ট হয় না, আমি এক পাষাণ নারী। আসলে কি সব ভুলে গেছি? ভুলে যাওয়া সম্ভব তুমি বলো? আমি আমার জীবনের সব কষ্ট ভুলতেই নিজেকে ব্যস্ত রাখি, সারাক্ষণ মানুষের মাঝে থাকার চেষ্টা করি। দিনগুলো তো এভাবে পার করে দেই, কিন্তু আমার রাতগুলো তো কাটে না। রাত নামলেই আমার সমস্ত দুঃখরা আমাকে ঘিরে ধরে। তারেক নূপুরের হাতের উপর নিজের হাতটা রাখলো। নূপুর ম্লান হেসে বলল, সবাই মনে করে নূপুরের মন খারাপ হয় না। নূপুর খুব হালকা, ওকে নিয়ে যা খুশি করা যায়, ওর জীবনের সিদ্ধান্তগুলো নিয়ে নেওয়া যায়। এই কথা বলছো কেন নূপুর? দুঃখে বলছি, একদিন আমার আম্মা আমার জীবনের সিদ্ধান্ত নিয়েছিলেন। আজকেও সেই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটছে। অন্য কেউ আমার জীবন চক্র তৈরি করেছে। এই যে চাচি তোমাকে বললেন আমার সঙ্গে কথা বলতে, এরপরে তুমি নিশ্চিন্ত হয়ে আমাকে বললে যে এবার আর কোনো টেনশন নেই। বিষয়টা এমন না নূপুর। আমি তোমার সীমাবদ্ধতা জানি। আজকের এই তুমি হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে না, যতটা সহজে আমি সিদ্ধান্ত নিতে পারবো। আমি তোমাকে বুঝি তারেক। থ্যাঙ্কস নূপুর। একটা কথা বলবো? বলো। আমরা আপাতত বিয়ে নিয়ে কোনো কথা বলবো না। কেন নূপুর? আজকে যদি আমি রাজি হয়ে যাই তাহলে ভেতরে ভেতরে একটা যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খেতে থাকবে। আবারও অন্য কারো হাতে আমার জীবনের ঘুরের নাটাইটা চলে যাবে। নিজেকে এতটা অসহায় ভাবতে ভালো লাগে না আমার। তুমি এভাবে কেন ভাবছো? একটা কথা কি জানো, তুমি যদি আমার ভাগ্যে থাকো তোমাকে আমি পাবই পাবো। আমরা তো আজীবনের জন্য দূরে সরে গিয়েছিলাম, ভাগ্যের লেখা ছিল বলেই নতুন করে আবারও কাছে এসেছি। আমি সময় নিতে চাই তারেক, আমার কোনো তাড়া নেই। কোনো দিন যদি স্বাভাবিক নিয়মে সবকিছু আমাদের অনুকূলে আসে, সেদিন আমরা এক হব।
তারা গাড়ির গতি ধীর করে রাস্তার পাশের গাছগাছালি ভরা একটা জায়গায় গাড়িটা দাঁড় করালো। নূপুর বলল, কি হলো, এমন চেহারা করে আছো কেন? মনে হচ্ছে আমি তোমাকে ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছি। তুমি পিয়ার উপর রাগ করছো? প্লিজ আমাকে ভুল বোঝো না। কেউ ভুল বুঝলে আমার ভীষণ কষ্ট লাগে, আর তুমি ভুল বুঝলে সেটা আমি সহ্য করতে পারবো না। আমি কারো উপরে রাগ করিনি, বিশ্বাস করো। জীবনটা এমন কেন নূপুর? কেন সবকিছু ঠিক হয়ে আবার কেন এলোমেলো হয়ে যায়? কারণ জীবনকে সবাই তার নিজের দৃষ্টিকোণ থেকে দেখে, সবাই শুধু নিজেকে নিয়েই ভাবে। অন্যেরা হয়তো আমাদের দুজনকে করুণার চোখে দেখছে, তারা ভাবছে দুজন ঠোকর খাওয়া মানুষ কেন তাদের ইচ্ছায় বাঁচবে। তাদের আবার ইচ্ছা কি? তারা বাঁচবে অন্যের ইচ্ছার অধীনে। আমি অন্যের ইচ্ছাধীনে হয়ে বাঁচতে চাই না। আর যে ভালোবাসায় কেবলই কষ্ট মিশে থাকে, সেই ভালোবাসায় ডুবতে চাই না আমি। যে ভালোবাসায় বুক ভরে নিঃশ্বাস নেওয়া যাবে, এবার আমি সেই ভালোবাসায় অবগাহন করতে চাই। তুমি আমাকে কি করতে বলো নূপুর? অপেক্ষা। কিসের অপেক্ষা? সঠিক সময়ের অপেক্ষা। এটা কবে আসবে? জানি না, তবে আসবে, এটুকু আমি নিশ্চিত। এবার আর তোমাকে কোথাও যেতে দিব না। যদি তুমি নিজে থেকে পালিয়ে যাও সেটা অন্য কথা। আমি অপেক্ষায় থাকলাম নূপুর, তুমি আমার জীবনে আসবে এটা আমি কখনোই কল্পনা করিনি। এবার যখন তোমাকে পেয়েছি, এবার আমি কিছুতেই তোমাকে হারাতে দেব না, কিছুতেই না। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।